বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি সবাইকে টু দি ভেরি ফার্স্ট এপিসোড অফ মেন্টরস মাইক, আ পডকাস্ট বাই নভোনেক্স। আজকে বছরের সবাইকে ১ম দিনের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ১ম পর্বটি শুরু করতে যাচ্ছি। আশা করছি আজকে আপনাদের বছরের ১ম দিনটি খুব মোটিভেশন অ্যান্ড প্রোডাক্টিভিটির মধ্যে দিয়ে কেটেছে। কিন্তু যদি এমন হয়ে থাকে যে আপনাদের আজ পর্যন্ত এখন রাত ৯টা বাজে, ৯টার পর্যন্ত আপনারা মোটিভেটিং কিছু বা ইন্সপায়ারিং কিছু বা প্রোডাক্টিভ কিছু করতে পারেননি, দেন ইউ হ্যাভ কাম টু দি রাইট প্লেস। কারণ আজকে আমরা আমাদের নভোনেক্সে একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের নভোনেক্সটা কি? এটা যদি একটু বলতে চাই যে আমরা কিন্তু সবসময় কাজ করে থাকি স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের একাডেমিক লাইফটা কিভাবে একটু ইজিয়ার করা যায় সেই জন্য। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কি যে স্টুডেন্টদের একাডেমিক লাইফ যদি আমি ইজিয়ার করতে চাই সেক্ষেত্রে একটা বিশাল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় মোটিভেশন ধরে রাখা। যেটা নিয়ে আমি নিজে যেহেতু স্টুডেন্ট, I also know this, আমি নিজেও মোটিভেশন ধরে রাখতে খুব বেশি স্ট্রাগল করি সামটাইমস। বিকজ ইউনিভার্সিটিতে দেখা যায় অল দ্য টাইমই কোনো না কোনো কুইজ থাকে বা কোনো না কোনো এক্সাম থাকে। এক্সামে খারাপ হলে তো আমাদের ইয়াং জেনারেশনের যে কথাটা আমি ডিপ্রেশনে আছি। তো আমরা যাতে এই ডিপ্রেশনে কখনোই না পড়ি, আমি সেই সাথে আমার যত ফেলো ক্লাসমেটস আছে বা জুনিয়রস আছে তারা যাতে কখনোই মোটিভেশন না হারিয়ে ফেলে, এজন্য অ্যাকচুয়ালি আমাদের এই পডকাস্টের আয়োজন করা। যেখানে আমরা প্রতি মাসে কোনো নতুন, নতুন স্পেশাল গেস্টদের নিয়ে আসবো, যারা তাদের সফলতার কাহিনী এবং তাদের জীবনে অনুপ্রেরণার গল্প আমাদের সামনে তুলে ধরবেন। তো আজকের আমাদের ১ম এপিসোডটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। যেহেতু এটা আমাদের ২০২৫ সালের ১ম দিনের ১ম এপিসোড। তো এই আমাদের আজকের পর্বটা হচ্ছে ডেডিকেটেড টু দি ফার্স্ট ইয়ার স্টুডেন্টস অফ ইউআইইউ, আমার নিজের ইউনিভার্সিটি। কেন? কারণ দেখা যায় কি যে আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকি, ১ম বছরটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন? তখন হচ্ছে আমরা একটা স্কুল কলেজের লাইফ থেকে সেই গণ্ডিটা পার হয়ে আমরা একটা নতুন লাইফে প্রবেশ করি। এবং তখন হয় কি যে আমরা আশেপাশে অনেক ক্লাবস দেখি। তারপরে হচ্ছে গিয়ে অনেক মানে আমরা অনেক কিছু দেখি যা আমরা নিজেরা এক্সপ্লোর করতে চাই। এবং সেখানে এক্সপ্লোর এর একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের হয়ে দাঁড়ায় যে রোবোটিক্স বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এআই, এই সেক্টর গুলা এক্সপ্লোর করা। তো এই 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 কারণে অ্যাকচুয়ালি আমাদের আজকে ১ম গেস্টকে নিয়ে আসা, যিনি হচ্ছে খুবই একজন স্পেশাল মানুষ, একজন স্পেশাল গেস্ট। তিনি হচ্ছেন ইউআইইউ মার্স রোভার টিম, যারা প্রতি বছরই ইউআইইউ কে এবং বাংলাদেশকে মেজর সফলতা নিয়ে এসে দিচ্ছেন। সেই ইউআইইউ মার্স রোভার টিম 2024 এর অটোনোমাস টিম লিড শেখ সাকিব হোসেন। ভাইয়া আজকে আমাদের সাথে জয়েন করবেন এবং তার জীবনের অনুপ্রেরণার কাহিনী এবং তার যাত্রাটা কেমন ছিল মার্স রোভারের সাথে সেটা আমাদের সামনে তুলে ধরবেন। তো আ শেখ সাকিব হোসেন ভাইয়া, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাদিকা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি তো খুবই ভালো আছি। আপনি কেমন আছেন এবং বলেন যে আপনার বছরের আজকে ১ম দিনটা কিভাবে কাটলো? আহ বছরের প্রথম থেকে আচ্ছা, ক্লাসে হুম, গেলাম সকালবেলা। তারপর ক্লাস ছিল হলো মাহাতাব স্যারের। সো তুমি গেস করতেই পারতেছো স্যার কি কি বলছে অ্যাবাউট দ্য নিউ ইয়ার। হুম, হুম, হুম। তো হ্যাঁ, মানে খুবই একটা হাস্য হাস্যরসিক ভাবে আসলে বছরটা শুরু আচ্ছা, হয়েছে আমার। আচ্ছা। আলহামদুলিল্লাহ। ওয়েল দ্যাটস গুড। আমার আসলে বছরটা কাইন্ড অফ আজকে ঘুমিয়ে কেটেছে। আমি জানি না কেন আমি আজকে এত এক্সহস্টেড ছিলাম। বাট আলহামদুলিল্লাহ আজকে এট লিস্ট এই যে আমারও না অ্যাকচুয়ালি আজকে সারাদিন প্রোডাক্টিভিটি আমি কিছুই করিনি। বাট আমি গেস করছি আজকে ভাইয়ার অনুপ্রেরণার কাহিনী শুনে আজকে আমি আমার বাকি দিনটা খুবই প্রোডাক্টিভ এবং মোটিভেশন এর মধ্যে দিয়ে কাটবে। তো ভাইয়া থ্যাংক ইউ। আপনি খুবই ব্যস্ত মানুষ অবশ্যই। তারপরেও আমাদেরকে এতটুকু সময় দিবেন এজন্য আপনাকে আমি শুরুতেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। তো ওকে। আম আমরা তাহলে আমাদের প্রশ্ন পর্ব শুরু করতে পারি আশা করি। তো ভাইয়ার কাছে আজকে আমার অনেকগুলো প্রশ্ন থাকবে। ঠিক আছে? এবং আশা করি ভাইয়া সবগুলো প্রশ্নের আমাদের উত্তর দিবেন। যেটা খালি আমাকে যে হেল্প করবে তা না। ইভেন যারা জুনিয়র আছে তাদেরকে বিশদভাবে হেল্প করবে। যারা ইউআইও মার্স রোভার টিমে অ্যাকচুয়ালি জয়েন হতে যাচ্ছে বা হচ্ছে যাদের ইন জেনারেল বিভিন্ন কোয়েশ্চেন থাকে এআই বা রোবটিক্স নিয়ে। আশা করি তাদের এই প্রশ্নগুলোর উত্তরও আমাদের এই পডকাস্টের মাধ্যমে তারা পেয়ে যাবে। তো ভাইয়া, আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি বেশ অনেকদিন ধরে ইউআইও মার্স রোভার টিমের সাথে যুক্ত আছেন। কিন্তু আমাদের এখানে আজকে পডকাস্টে হয়তো অনেকেই যুক্ত হবে, যারা হয়তো স্কুলে পড়ে বা কলেজে পড়ে বা হচ্ছে ইউনিভার্সিটিতে ১ম ঢুকেছে, যাদের হয়তো মার্স রোভার কি এটা নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মার্স রোভারটা কি? এটা জাস্ট একটু একদম বেসিক থেকে বলা।
এরকম যে মার্স রোভারটা কি, এটা কেন এত বেশি হাইপ। যেমন আমি যতটুকু জানি 2023 সালে আপনি হচ্ছে গিয়ে মার্স রোভার টিম, ইউআইও 3 মার্স রোভার টিম 2টা চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছে। প্রথমে একটা ছিল ইউএসএ তে, আর সেকেন্ড ছিল তুর্কিতে। দ্যাট মিনস পুরো ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু মার্স রোভার নিয়ে চ্যালেঞ্জটা, এটা কিন্তু বেশ হাইপ কম্পিটিশন হয়ে থাকে অনেক। তাহলে এই হাইপের রাইট। কারণটা কি? আচ্ছা, এটার হাইপের কারণটা হলো যে তোমার সবথেকে প্রেস্টিজিয়াস যে কম্পিটিশনটা সেটা হলো ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ। এটা হলো ইউএসএ তে হয়। ঠিক আছে? তো আর এইটার হাইপড হওয়ার আরেকটা কারণ হলো, এটা হলো তোমার নাসা যে আছে, নাসার একটা মানে বলতে পারো সাব অর্গানাইজেশন এই টাইপের, বাট কমিউনিটি ড্রিভেন। জি সো ভাই। এই জায়গায় হলো তোমার আহ, বিভিন্ন তোমার ইঞ্জিনিয়ার্স আছে, তারপর আহ, অনেক ফ্যাকাল্টি মেম্বার্স আছে, প্রফেসরস আছে, মানে যে কোনো টাইপ থেকেই থাকতে পারে, তাদের প্রফেশন যাই হোক, মানে তারা হলো এনথুজিয়াস্ট অ্যাবাউট রোবোটিক্স, অ্যাবাউট অ্যাস্ট্রোনমি। তো এইটার জন্য আসলে ওইটা অনেক বেশি স্পেশাল, কারণ ওখানে হলো তুমি যদি ফিল্ডে যাইতে পারো, ওই জায়গায় তুমি অনেক মানুষের সাথে দেখা হবে। তুমি যেই মানুষগুলাকে মানে এই যে যেমন আছে না যে আমাদের আইটিতে বা এই যে যে আমাদের যেই সেক্টর আমরা পড়াশোনা করতেছি, এখানে একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটাকে মনে করা হয় সেটা হলো কমিউনিকেশন আর তোমার কানেকশন। জি ভাই। সো ওইটার থ্রুতে কানেকশনটা আসলে অনেক স্ট্রং হয়। তুমি নিজেকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে যারা আছে তাদের সাথে নিজেকে একটা কম্পেয়ার করতে পারো। যেমন আমরা জানি জাপান খুবই ভালো একটা কান্ট্রি, যেখানে রোবোটিক্স অনেক বেশি অ্যাডভান্সড। সো তুমি নিজে নিজে চিন্তা করে দেখো, তুমি একটা জায়গায় যাচ্ছ, জাপানের একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে রোবোটিক্স যার আইডিয়া আছে, তুমি তার সাথে নিজেকে কম্পেয়ার করতে পারতেছো। সো দুইটা জিনিস হতে হওয়ার চান্সেস আছে। যেহেতু তুমি ওই জায়গায় গেছো, তুমি অনেক কিছুই জানো। ঠিক আছে? সো ওখানে যাওয়ার পর তোমার কন্ডিশনটা মানে সরি কনফিডেন্সটা অনেক বুস্ট হবে। হুম। ঠিক আছে? যেমন যেমন আমি আমার কথা বলতে পারি। আমি যখন পাবলিকে চান্স পাই নাই, মানে অ্যাজ ইউ ক্যান গেস সবার জন্য এই টাইমটা খুবই হার্ড থাকে। তো জি ভাই। আমার জন্যও ছিল, সবার মতো আমার মতো ছিল। তো আমি একবার যখন ওই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাই, আমার নিজের প্রতি একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়েছে, যেটা ওই সময় ছিল না। আমি আগে কম্পেয়ার করতাম যে আমার দ্বারা কিছু হবে না, আমি এই মানে বাংলাদেশে চান্স পাই নাই, এদের সাথেই কম্পিট করতে পারি নাই, বাইরে যেয়ে কিভাবে কম্পিট করব। বাট ওখানে যাওয়ার পর আমার এই চিন্তা ভাবনাটা আসলে দূর হয়ে গেছে। সো আমার কাছে মানে এটা তো পয়েন্ট অফ ভিউ থাকে, আমার পয়েন্ট অফ ভিউতে এই কারণগুলোতে আসলে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, নট অনলি জাস্ট মার্স রোভার, যত ইন্টারন্যাশনাল কম্পিটিশনস আছে এইগুলা হলো এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাকে অনেক বেশি মানে রাতারাতি হিরো বানাই দিবে এরকম না, বাট হুম, তোমার হুম। সেলফ ডেভেলপমেন্ট অনেক কাজে আসবে। আচ্ছা ভাইয়া, দ্যাট মিনস মানে কেউ যদি সেলফ কনফিডেন্স গ্রো করতে চায়, দেন হুম, তার হচ্ছে গিয়ে আমাদের এটলিস্ট ইউনিভার্সিটির মার্স রোভার টিমে যুক্ত হওয়াটা তার জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট হতে পারে। হ্যাঁ হতে পারে। আচ্ছা ভাইয়া, আপনার আমি যদি একটা কোয়েশ্চেন করি যে মার্স রোভার নিয়ে, যে হুম, হুম, আমরা কিন্তু জানি যে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের একটা কিন্তু চান্সেস আছে। তো এটার হুম, সাথে কি মার্স রোভার এনিহাউ কানেক্টেড? রাইট, হ্যাঁ। সো তোমার আমাদের যে কম্পিটিশনটা হয় এটা কিন্তু মিশন বেসড হয়, যে ওখানে গিয়ে কয়েকটা মিশন থাকে, যে তোমার ধরো বলছে যে এরকম একটা অ্যাস্ট্রোনট, সে একটা জায়গায় গেছিল, তোমাকে একটা রাফ আইডিয়া দিছে। কারণ মানে একটা জায়গায় গেছিল, ওই জায়গায় সে কোনো একটা মিশনে গেছিল, ওই জায়গায় যাওয়ার পরে সে সামহাও আহত হইছে এবং তার সাথে তোমার কমিউনিকেশন লস্ট হয়ে গেছে। এখন তাকে তোমাকে উদ্ধার করতে হবে। ঠিক আছে? ও। সো এরকম একটা থাকে। তারপর আছে যে ধরো তোমার কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস আছে, ওইটাকে অটোনোমাসলি মানে রোবট নিজের বুদ্ধিমত্তা সেটা ইউজ করে ওইটা ওইখানে গিয়ে ওইটাকে খুঁজে নিয়ে আসবে। সো এরকম মাল্টিপল তোমার মিশনস থাকে। তারপর আরেকটা আছে, সেটা হলো তোমার সায়েন্স মিশন। তো ওখানে এটা কি করে, তোমার মার্সে যাবে, একটা ফিল্ড থাকবে, ফিল্ডে গিয়ে ধরো কোনো একটা রকেট ছবি তুললো, রকেট ছবি তুলে ও জাস্ট ওই ছবির উপরে তোমার ডেটা অ্যানালাইসিস চালিয়ে, ঠিক আছে, সো ও বলে দিতে পারবে যে এটা কি ফসিলাইজড কিনা। যদি ফসিলাইজড হয় ওকে। তাহলে কি এখানে জীবনের সন্ধান আছে। তারপর হুম, তোমার হুম। সয়েল কালেক্ট করে, এই সয়েল কালেক্ট করে ওইটার উপরে তোমার কেমিক্যাল রিয়াকশন চালায় অন দ্য রোভার, মানে এইসব কিছু রোভারের ভিতরে হয়। রোভার দিয়ে স্যাম্পল কালেক্ট করতেছে, ওর ভিতরেই তোমার মেকানিজম আছে, ওইটা দিয়ে হলো তোমার একটা তোমার কি বলে এটাকে, রাসায়নিক বিক্রিয়া চলতেছে।
আর ওই বিক্রিয়ার যে ফলাফল আছে ওইটা হলো আমার বেজ স্টেশনে চলে আসতেছে। সো আচ্ছা আমরা যে মার্স রোভারটা করি উই কল ইট মার্স রোভার প্রোটোটাইপ। সো আমাদের টার্গেট হলো বা ওই কম্পিটিশনের টার্গেট হলো আমাদের দিয়ে মার্স রোভারের প্রোটোটাইপ বানানো। বুঝছো? তো এটাই জি জি মানে ভাইয়া। ইটস নট জাস্ট লাইক আমি একটা খেলনা বানালাম, খেলনাটা নিয়ে গেলাম। না, হুম, হুম, আমরা ওখানে এমন কিছু বানাই বা প্রোটোটাইপিং আছে মানে যারা তোমার এখানে আছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে, সো ওখানে একটা জিনিসই আছে, একটা মেথোডোলজি আছে, ইট ইজ কল্ড প্রোটোটাইপিং। বুঝছো? তো জি ওইখানে আমরা ভাইয়া। যে একটা প্রোটোটাইপ বানাই, মানে দেখো নাসার কাছে কারেন্ট যেই ইয়াটা আছে, রোভারটা আছে, এটার নাম পার্সিভারেন্স। সো ওকে। ওইটাও কিন্তু এই সিমিলার টাইপের টাস্কই করে। অটোনোমাস মিশন করতে পারে, এক্সট্রিম রিট্রিভাল করতে পারে। ওই যে ধরো তোমার মানে অ্যাস্ট্রোনট কোথাও হারায় গেছে বা কিছু হইছে, হুম, হুম, তাকে ওখান থেকে উদ্ধার করতে হবে। তারপর ধরো বা অটোনোমাসলি কোনো কিছু একটা নিয়ে আসতে হবে। তারপর সায়েন্স মিশন চালাইতে হবে, যে প্রাণের সন্ধান করবে খুঁজে খুঁজে। তারপর ম্যাপিং এর একটা কাজ আছে, যেমন অটোনোমাস আমরা করছিলাম ম্যাপিং। তোমরা হুম, হুম। দেখো না যে এই যে গুগল আর্থটা দেখতেছো, তাই জি না? ভাই। তারপর তুমি রোডে দেখো, গুগল আর্থে আমরা রোডের ভিউটা দেখি না? রোডের জি ভিউটা ভাইয়া। কিভাবে আসে? এটা তো ম্যাপ করা হইছে ক্যামেরার থ্রুতে। সো আমরা ওখানে ম্যাপিংও করি। সো ও আল্টিমেটলি দ্যাটস আমাদের ভেরি যেই কুল। কম্পিটিশনটা থাকে ওইটা তোমার আমি বলবো যে ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য অ্যাকচুয়াল রোভার ইটসেলফ। আমরা শুধু প্রোটোটাইপ বানাই এবং মানে আমাদের কিন্তু ক্যাটাগরাইজড তোমার প্রাইস দেওয়া হয়, লাইক আমরা কোন ম্যাটেরিয়াল সিলেক্ট করছি, মানে আমার রোভার বানানোর জন্য এইটার জন্য প্রাইস আছে। কারণ হয়তোবা তোমার মাথা থেকে এমন একটা বুদ্ধি বের হইছে যে যেটা অন্য কারো মাথা থেকে বের হয়নি। বুঝছো? আচ্ছা, দ্যাট ইজ সো কুল। হুম, মানে একটা রোবট দিয়ে যে জাস্ট খালি আম মানে বিভিন্ন রকম কাজই করা হয়। যেরকমটা আপনি বললেন। যেরকম হুম, মার্সে যে রোবটটা চলবে, সেই সাথে হুম, সয়েল কালেক্ট করবে। আবার দেখবে যে সেখানে কোনো প্রাণের সন্ধান ছিল নাকি। অনেক কিছু হ্যাঁ, অ্যাকচুয়ালি গবেষণা করতে হয় একটা রোভার, মানে একটা একটা রোভার, হ্যাঁ, রোবটের। আচ্ছা, হ্যাঁ, দ্যাটস ভেরি কুল। তাহলে তো এটা ধারণাই করা যায় যে আমাদের যে মার্স রোভার যে টিম গুলো আছে এগুলোর আ বেশ কয়েকটা ডিপার্টমেন্ট থাকার কথা, রাইট? রাইট, হ্যাঁ। রাইট। তাহলে ভাইয়া যদি আমাদেরকে বলতেন যে মার্স রোভার টিমে কি, কি ডিপার্টমেন্ট আছে এবং ডিপার্টমেন্ট গুলোর কাজ কি? আচ্ছা, আমরা এটাকে ডিপার্টমেন্ট বলি না, উই কল ইট এ সাব টিম। ঠিক আছে? ওকে, ওকে। তো ফার্স্ট অফ অল আমি আমাদের টিম স্ট্রাকচারটা বুঝাইতে চাবো। ফার্স্ট অফ অল এখানে যে থাকে সেটা হলো আমাদের ডিরেক্টর থাকে ভার্সিটি থেকে। মোস্টলি এনারা হয় ফ্যাকাল্টি মেম্বার্স। তো একজন ডিরেক্টর থাকে, তারপর থাকে হলো তোমার একজন মেন্টর থাকে, ইনিও ফ্যাকাল্টি মেম্বার হতে পারে। তারপর থাকে হলো একজন টিম লিড, স্টুডেন্টদের নিয়ে একটা একটা টিম লিড সিলেক্ট করা হয়। আর তারপর থাকে সাব টিম, সাব টিম। দেখো ধরো আমি সফটওয়্যার টিমে কাজ করছি, আমি কাজ করছি সফটওয়্যার অ্যান্ড অটোনোমাস। আমার কাজ হলো রোভারের যত সফটওয়্যারের সাপোর্ট লাগে সবকিছু বা করে দেওয়া। আর তারপর যে অটোনোমাস মিশনটা আছে, অটোনোমাস মিশনের জন্য যেই যা আমার যে প্রোগ্রামগুলো বানাইতে হবে সেইগুলো বানানো। সো এটা হলো তোমার সফটওয়্যার অ্যান্ড অটোনোমাস টিমের কাজ। তারপর সেকেন্ডে আসে সায়েন্স টিম, যাদের কাজ হলো তোমার রাসায়নিক বিক্রিয়াগুলা করা। হয়তোবা আমি আসলে কেমিস্ট্রিতে তো ভালো না, তারপর যতটুকু বুঝি যে ভাইয়া তোমার আমিও কেমিস্ট্রিতে ভালো না। আচ্ছা, সো ধরো তুমি একটা কেমিক্যাল দিয়ে এখন বিক্রিয়া করছো এই বছর, যাইতে পারে যে তোমার এই বছর কম্পিটিশন এটা আমরা চালালাম, বাট দেখা গেলো যে ওই সেম রেজাল্টটা পাওয়ার জন্য আমরা ডিফারেন্ট একটা বিক্রিয়া ইউজ করতে পারি, হয়তোবা ওইটা আরো বেশি অ্যাপ্লিকেবল বা বেশি ফিজিবল। ঠিক আছে? সো সায়েন্স টিমের কাজই এইটা যে তারা আসলে এই যে গবেষণা আছে যে প্রাণের সন্ধান আছে কিনা, এটাকে জি ভাইয়া। কিভাবে বের করা যায়, এইটা নিয়ে কাজ। সেকেন্ড, সো থার্ড এ আসে যেইটা, আমাদের থার্ড এ যে টিমটা আসে সেটা হলো তোমার মেকানিক্যাল টিম। আমরা আসলে যদি মেকানিক্যাল বডি না থাকে কি করবা? জি ভাইয়া তুমি সেটাই। তুমি তুমি তো যে পাপা খিপাড়ি হয়ে উঠতে পারবা না। ঠিক আছে ওখানে? তো ওখানে তোমার লাগবে মানে একটা মেকানিক্যাল বডি লাগবে। সো একটা মেকানিক্যাল টিম আছে। এটার আবার ২ টা পার্ট আছে। একটা হলো ডিজাইনার টিম, একটা হলো ফ্যাব্রিকেশন টিম। ডিজাইনার টিমরা হলো তোমার রোভারের বডি স্ট্রাকচারটা ডিজাইন করে। আর ফ্যাব্রিকেশন টিম যেটা তাদের কাজ হলো তোমার ওইটাকে মানে ফিজিক্যালি একটা রূপ দেওয়া, তৈরি করা। তারপর আসে ইলেকট্রিক একটা টিম, ইলেকট্রিক্যাল টিম। ইলেকট্রিক্যাল টিমের কাজ হলো তোমার এই যে যেই রোভারটা আছে এইগুলার তোমার মানে ইলেকট্রনিক্স যেই কাজগুলা, তো ধরো তোমার ওয়্যারিং করতে হবে। ঠিক আছে? তারপর মোটর যেগুলো আছে মোটরগুলা চালাতে হবে। ঠিক আছে? তারপর বাকি যেই তুমি গেস করতে পারতেছো ইলেকট্রিক্যাল ইয়েস যত ভাইয়া। কাজ আছে তারা ওখানে করে। হুম, আর হুম। একটা টিম আছে কমিউনিকেশন টিম।
আমাদের ওখানে তো তোমার রোভার, তুমি তো মার্সে শ্বাস নিতে পারবা না, সো তোমাকে বলে এয়ারলক বলে, ডোম বলে। দেখো না যে মার্সের ছবি দেখায় একটা ডোমের মতো, সো এটাকে বলে এয়ারলক। সো তুমি তো থাকবা এয়ারলকের ভিতরে, তোমার রোভার বাইরে যাবে, তুমি এটাকে ওর সাথে তোমার কমিউনিকেট করতে হবে, তাই না? সো এই কমিউনিকেশন কিভাবে করা যায়, কিভাবে বেটার করা যায়, এটা নিয়ে রিসার্চ করে হলো তোমার কমিউনিকেশন টিম। ঠিক আছে। আহ আর একটা আছে মিডিয়া টিম, যারা হলো আমাদের মার্স রোভারের তোমার মিডিয়ার যেই কাজগুলো আছে এইগুলা করে থাকে। আর আগে একটা টিম ছিল লজিস্টিক্স টিম, যেটাকে এখন আসলে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। এদের কাজ হলো তোমার পুরা টিমটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় ওই কাজটা করা। ঠিক আছে। তো আমি জি ভাইয়া। বলবো মানে মার্স রোভার টিম যেটা, এটা ওয়েল অর্গানাইজড। আমার মানে একটা প্রজেক্ট তুমি চাইলেই তৈরি করে ফেলতে পারবা না যখন এত বড় একটা প্রজেক্ট হয়। আমি কিন্তু জি এই ভাইয়া। প্রজেক্টটার জাস্ট একটা পার্টে কাজ করছি, বাট এখানে কিন্তু অনেক কাজ হয়। আর তুমি দেখবা আমাদের প্রতি বছর রোভারে কিন্তু চেঞ্জ হয়। জি, জি জাস্ট ভাইয়া। হয়তোবা তুমি দেখতে পারতেছো যে বডিটা দেখতে সেম আছে, বাট পুরা মানে ভিতরে তোমার ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থেকে শুরু করে সফটওয়্যারও চেঞ্জ হয়ে যায় প্রতিটা ও! ভার্সনে। সো দ্যাট মিনস প্রতিটা ভার্সনই আপডেট হতে থাকে, রাইট? হ্যাঁ, আপডেট হতে থাকে। তো আমরা এখানে আমরা যেটা বলি সেটা বলি যে দিস ইজ আ রিসার্চ বেসড প্রজেক্ট। মানে আমরা এটাকে এটা হিসেবে কনসিডার করি। বাট আমরা আসলে কোনো পেপার-টেপার এই পর্যন্ত পাবলিশ করা হয় নাই। সো যার জন্য আমরা এটাকে প্রপারলি আমরা বলতে পারতেছি না এটা একটা রিসার্চ। বাট স্টিল আমরা কিন্তু রিসার্চ করতেছি। প্রতি বছর রিসার্চ করতেছি, এনালাইজ করতেছি, তারপর কিছু একটা করতেছি। বুঝছো? জি, জি ভাইয়া। দ্যাট মিনস প্রত্যেকটা সাব টিমেরই বেশ হুম, বড়সড় হুম। লেভেলের কাজ করতে হয়। অনেক। মানে কত কাজ করতে হয় এটা আমার বন্ধুরা তোমাকে বলতে পারবে। আমার ক্যাম্পাসে এরকম হইছে যে আমি খালি পায়ে হেঁটে ক্লাসে গেছি। সকালে ঘুম সকালে ঘুম না, মানে সকালে ঘুমায় সকালেই ঘুম মানে আবার উঠছি। মানে ২ ঘন্টাও হয়তোবা ঘুম আচ্ছা, হয় নাই। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। এরপরে দৌড়ায় ক্লাসে গেছি খালি পায়ে। তো আমার বন্ধুরা তোমাকে আরো বেটার করে বলতে পারবে যে ওই সময় মানে কি গেছে আমার উপর দিয়ে। আর এখন যারা আছে ওদের উপর দিয়ে কি যাচ্ছে। যাক ভাইয়া। তো যাক, কষ্ট করলে হুম, কেষ্ট মিলে। আপনি লাইফে এত সুন্দর একটা এক্সপেরিয়েন্স পেয়েছেন। ওটার জন্য তো obviously কষ্ট করতেই হবে। হুম, আচ্ছা ভাইয়া, ওইটাই। তার মানে সাব টিম যেহেতু অনেকগুলো, দ্যাট মিনস হ্যাঁ, আপনার কিন্তু যাওয়ার মতো অনেকগুলো ওয়ে ছিল। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে আপনি কেন অটোনোমাস টিমটাই চুজ করলেন? এটা হচ্ছে আচ্ছা, কোয়েশ্চেন। কোয়েশ্চেন আরেকটা পার্ট হচ্ছে সেই সাথে আপনার রোবোটিক্স এর যাত্রাটা কিভাবে শুরু? এবং আপনার মার্স আচ্ছা। রোভারের ইউ মার্স রোভার টিমে যুক্ত হওয়ার যে স্টোরি, সেটা যদি আপনি একটু শেয়ার করতেন আমাদের সাথে। পারফেক্ট একটা পারফেক্ট কোয়েশ্চেন করছো। তো আচ্ছা। সো এই ৩ টাই কানেক্টেড। তো এরকম হয় যে আমি তোমার আ যখন ইউনিভার্সিটিতে যাই, তো আমার প্রিভিয়াস রোবোটিক্স নিয়ে না কোনো আইডিয়া ছিল, আর না কোনো ইন্টারেস্ট ছিল। কোনটাই ছিল আচ্ছা, না। আমি একটু বলি। যারা আচ্ছা, আছো, যারা হচ্ছে ইউআই মার্স রোভার টিমে যুক্ত হতে চাও, দেখো ভাইয়ারও কিন্তু এক্সপেরিয়েন্স ছিল না কোনো। তো তোমরা এখন থেকে ভালো মতো শোনো কিভাবে জয়েন করতে পারবা তোমরা। জি আচ্ছা। ভাইয়া, কন্টিনিউ। সো না ইন্টারেস্ট, না প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কিছু নেই। তো আমি মানে আমার ওই সময় আসলে নিজের ভিতরে মানে ওই মোটিভেশনটা হারায় ফেলছি। তখন এরকম মোটিভেশন ছিল যে মানে আমি আমার লাইফের ৪ বছর আল্লাহর নামে ইঞ্জিনিয়ারিংটা দিয়ে দিলাম। মানে হুম, হুম। এটা আমি বলে না উৎসর্গ করা, হ্যাঁ, হ্যাঁ, উৎসর্গ উৎসর্গ। করে দিছি। ঠিক আছে? তো তখন হলো আমি কোড করতাম কিভাবে? মানে সবাই তো আইডি ইউজ করে। অথবা আইডি না ইউজ করলেও ভিএস কোড ইউজ করে। যেখানে তোমার অটো কমপ্লিশন মোটামুটি কাজ করে। অটো কমপ্লিশন বলতে তুমি যদি একটা দাও, মানে একটা ব্র্যাকেটে দাও আরেকটা চলে আসে। ইয়েস আমি ভাইয়া। ওইটাও করতাম না। আমি হলাম নোটপ্যাড আছে, লিনাক্সে একটা আছে, তোমার কেট আছে। ওইটার ভিতরে আমি লিখতাম। সো আমি একটা ব্র্যাকেট দিলে এক সাইডের ব্র্যাকেটই আসতো। আমার প্রতিটা ট্যাব নিজের দেওয়া লাগতো। সো ওইভাবে মানে আমি পাগলের মতো কোড করতাম। মানে আমার ফ্যাকাল্টি ছিল হলো এসপিএল এ আকিবুজ্জামান স্যার। উনি আমাদের একটা টার্গেট দিছে যে উনি ওনার লাইফে যখন এসপিএল কোর্স নিতেছিল, তখন উনি আসলে ১০,০০০ লাইন অফ কোড লিখছিল। তো আমাদের চ্যালেঞ্জ দিছিল অথবা অ্যাসাইনমেন্ট বলতে পারো যে তোমাদেরও লিখতে হবে। তো আমি আচ্ছা। ১ম এ তো ভাবছি ১০,০০০ লাইনস অফ কোড কেমনে লিখব? বাট এন্ড ইটস অফ আ দ্যা বিগ টাস্ক, ট্রাইমেস্টার বিগ টাস্ক। হ্যাঁ, এন্ড অফ দ্যা ট্রাইমেস্টার আমার হিসাব করি আমি মানে প্রোগ্রাম বানাইছিলাম। ওইটা দেখার জন্য প্রোগ্রাম বানাইছিলাম যে আমার ১৭,৫০০ সামথিং লাইনস অফ কোড আমি লিখে ফেলছিলাম।
তারপর হলো মানে আমি সবসময় তোমার সিটিতে মানে 20 এ 20, ঠিক আছে? সো মানে আমি অনেক ভালো করে মানে খুবই ভালো করে পড়াশোনা করেছি ওই সময়। আর এমন হইতো যে স্যার দুর্বলদের জন্য এক্সট্রা ক্লাস নিত। আর খুবই অড টাইমে নিত। এমন অড টাইমে দিত ধরো তোমার বৃহস্পতিবার, শুক্রবার। তাও দুপুর ৩টার দিকে। যেই টাইমে নরমালি কেউ যাবে না। আমি ওকে। চলে যেতাম। আমি সবকিছু ফেলায় রেখে চলে যেতাম। তো স্যার বলত, "তুমি কেন আসছো? এখানে তো তোমার কোনো কাজ নেই।" আমি হা করে যেয়ে লেকচার গিলতাম। সো আমার জার্নি এই জায়গা থেকে শুরু। স্যারের মানে মানে আমার ডেডিকেশন স্যারের নজর কাড়ে। দেন মার্স রোভারে ঢোকার কিন্তু একটা নিয়ম আছে। তোমার ইন্টার্নশিপ পিরিয়ড এর ভিতরে যাইতে হয়। ইন্টার্নশিপের একটা সময় আসে, এপ্লাই করতে হয়। তারপর ওখান থেকে সিলেক্ট করে, ভাইবা নেয়। তারপর মানে দেখে সিলেক্ট করে। তারপর হলো ওদের ৩ মাসের একটা ট্রেনিং চলে। ৩ মাসের ট্রেনিং এর পরে ওদের কাছে চয়েস থাকে। ওরা চাইলে টিমের সাথে অ্যাটাচ হইতে পারে, নইলে চলে যাইতে পারে। ওদের যেটা ইচ্ছা। সো আমার এর ভিতর দিয়ে যাইতে হয় নাই। স্যার ডিরেক্টলি আমাকে তোমার টিমে নিয়ে নেয়। সো টিমে নিয়ে নেয় ভাই এটা তখনও কি স্টিল আপনার ফার্স্ট ট্রাইমেস্টারের স্টোরি বলছেন? না, সেকেন্ড, সেকেন্ড ট্রাইমেস্টার, আচ্ছা। সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্টের থেকে তোমার আমাকে মাঝখানে স্যার একবার বলছিল। তো আমি ওই সময় আসলে রোবোটিক্সে তো ইন্টারেস্ট নাই। মানে মাঝখানে আমার বলছে রোবোটিক্সে ইন্টারেস্ট নাই। তো আমি তখন মানা করে দিছি। আমি বুঝিও নাই যে স্যার আমি তো এদিকে ইন্টারেস্ট নাই, করব না। তো পরে আমার ওই সময় স্যার আমার ভিতরে একটা বীজ প্ল্যান্ট করে দেয়। তো বলে রস, রোবট অপারেটিং সিস্টেম। তো ওইটা তুমি দেখো। আর আমি তো মানে উইন্ডোজ ইউজ করতে পারি না। আমি এত মানে একটা রিক্সা চালাতেও খারাপ। মানে মানে উইন্ডোজ তো সবাই চালাইতে পারে। তা হ্যাঁ, আমি উইন্ডোজ চালাইতে পারি না। আমি আমার লাইফ শুরু করছি লিনাক্স দিয়ে। আচ্ছা। তো মানে কম্পিউটার আমার কাছে আসলে কলেজে তখন মানে এর আগে আমার কাছে কম্পিউটার ছিল না। তো আমি লিনাক্স ইউজ করি। মানে আমার এক ভাই আছে ইঞ্জিনিয়ার, উনি মানে ইনস্টল করে দেয়। সো উনি দেখছে আমি লিনাক্স চালাই। আর লিনাক্সে তখন আমি ব্যাশ নামে একটা তোমার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে। সি পারি না, বাট ব্যাশ পারি। সো এটা দিয়ে ছোট, ছোট অটোমেশন টুল বানাতাম। লাইক আমি একটা কমান্ড দিলে আমার ওই ফাইলটা যেটা আছে সোর্স ফাইল, ওইটাকে মানে তোমার কম্পাইল করে একটা এক্সিকিউটেবল দিত, তারপর এটাকে রানও করে দিত। সো এরকম আমি ছোট, ছোট তোমার বানাতাম, মানে প্রোগ্রাম বানাতাম ব্যাশ দিয়ে। তারপর আরেকটা প্রোগ্রাম বানাইছিলাম যে ইউআই/ইউ এর মানে স্কলারশিপ দিছে কিনা বা নতুন, নতুন কি নোটিস দিছে এগুলা দেখা যেত। সো স্যার দেখলো যে আমার তোমার অপারেটিং সিস্টেমস অনেক একটা বেশ ভালো আইডিয়া আছে। তো স্যার তখন আমাকে বলল যে রোবট অপারেটিং সিস্টেমটা দেখো, ওইটা তো রোবটের একটা অপারেটিং সিস্টেম। তোমার যে তোমার যে ডিজাইনেই কাজ করতে হবে, মেকানিক্যালে কাজ করতে হবে বা ইলেকট্রিক্যালে কাজ করতে হবে এরকম কিন্তু না। তুমি সফটওয়্যারেও চাইলে কাজ করতে পারো। মানে একটা রোবট সে যে চলবে ওর তো ব্রেইনকে তোমার ইমপ্লিমেন্ট করা লাগবে। জি। তাই না? সো ওইটা কারা করবে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার করবে। হুম, সো স্যারের কথায় আমি ফেঁসে যাই। ঠিক আছে? হানি ট্র্যাপ। সো আমার হানি ট্র্যাপটা ছিল হলো তোমার রস রোবট অপারেটিং সিস্টেম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সো এইভাবে হলো আমি স্টার্ট করি। তারপর আর কোন কোয়েশ্চেন ছিল? মানে স্টার্ট করি বা কি আর যেন ছিল বললাম আমি যে ভুলে গেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে মানে মার্স রোভার টিমে এভাবেই আপনি জাস্ট জয়েন হয়ে গিয়েছেন। হুম। আপনি একজন খুবই স্পেশাল পারসন হিসেবে জয়েন হয়েছেন। যেহেতু আপনার কোনো ইন্টারভিউ প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয়নি। না, ওইটা হয় নাই। দ্যাটস ট্রু। বাট মানে আমি যখন ওখানে যাই, I was not welcome. মানে যারা টিমমেটে ওকে। মানে এক্সিস্টিং যারা ছিল, I জি, was জি। not মানে that welcome. মানে আমাকে সিরিয়াসলি একটু আলাদা চোখে দেখা হইতো। তো আমার যেহেতু জাস্ট আপনি ইন্টারভিউ প্রসেস ছাড়া ঢুকেছেন হুম, সেজন্য। টিমের যারা আছে ওরা আমরা বলতো মানে আমাদের যে এখন আমাদের লেকচারার আবিদ আছে, আমাদের তো ভাই, তোমাদের তো টিচার। সো আমাদের ভাই, সে তো আমাদের ভাই ছিল। এখন তারে আসলে ভাই বলাটা ঠিক না। সো আসলে। আমাদের ভাই আমাকে তখন বলতো, "সাকিব তুই বাদ।" মানে কিছু হইলেই, "সাকিব তুই বাদ।" মানে মানে আমার সে চোখে দেখতে পারত না। এরকম একটা অবস্থা। বাট ঠিক আছে, যেই মানুষটা আমাকে চোখে দেখতে পারত না, we have মানে তারপরে কিন্তু আমরা ব্রাদার হয়ে গেছি। ঠিক আছে? সো এক্সাক্টলি। মানে মানে রোভার টিম শুধুমাত্র যে তোমারে একটা সার্টিফিকেট দিবে, একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার সুযোগ দিবে, এটা না। রোভার টিম তোমাকে একটা ফ্যামিলি দিবে। আমি কিন্তু তোমার আ অবসরে আছি। মানে টিম থেকে স্বইচ্ছায় মানে টিম থেকে একটু ডিটাচ হয়ে আছি। বাট স্টিল আমি কিন্তু রেগুলার যাই। রেগুলার বলতে সপ্তাহে ২-৩ দিন তো যাই। যাই যেয়ে দেখি নতুনরা কি করতেছে না করতেছে। নাক গলাই না। মানে ওদের একটা নিজেদের একটা মতামত আছে। ওরা ওদের মতো করবে। সো জি ভাই। নাক গলাই না, বাট দেখে রাখি।
মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না যে যাইতে হবে, একটু দেখি। মানে খুবই তারপর দেখে মাঝে, মাঝে এই রুমটা দেখলে মায়া লাগে। একসময় এই জায়গায় শুয়ে ঘুমায় থাকতাম। তো আমরা তো মানে ওখানে ঘুমাই। আমাদের জাজিম আছে। প্রথমত হচ্ছে জাজিমও ছিল না। আমরা ফ্লোরে তোমার ওই যে কার্ডবোর্ড আছে না? বক্সের কার্ডবোর্ড। হ্যাঁ, জি ভাইয়া, তো জি ওই ভাইয়া। কার্ডবোর্ড বিছায়, বিছায় ওইটার উপর ঘুমাইতাম। কার্ডবোর্ড তো যারা লাকি তারা পাইতো। আমরা কি করতাম? ওয়াও! ভার্সিটিতে যে তোমার সেমিনারে পোস্টার আছে না? তো জি আমরা ভাইয়া। যে পোস্টার গুলো চুরি করে নিয়ে আসতাম। সো ওই পোস্টার গুলা মাটিতে বিছায় দিয়ে, ঠিক আছে? আমি ওইটা বিছায় দিয়ে আমরা ঘুমাইতাম। মানে আমাদের অনেক কষ্ট করা লাগছে। আমি তো ২৩ সালে ঢুকছি। আমি অনেক কষ্ট দেখছি। ২০২৪ সালে যখন আসা হয় তখন জাজিম কেনা হয় ওখানে ঘুমানোর জন্য জাজিম। ২০২২ এ যারা ছিল তাদের কাছে তো ওই মানে যেই বলে যে পোস্টার, ওই পোস্টারও ছিল না। মানে তারা আমাদের আচ্ছা। থেকে আরো বেশি কষ্ট করছে ২০২২ এর টিমটা। এটাই। মানে জেনারেশন টু জেনারেশন মানে একদিনে আসলে রোভার টিমটা এই জায়গায় আসে নাই। প্রতিটা জেনারেশন তাদের এফোর্ট দিছে। তার জন্যই আজকে রোভার টিম এই জায়গায় দাঁড়ায় আছে। সো এটাই। জি ভাইয়া, যেহেতু প্রতি বছরই মানে এত সিগনিফিক্যান্ট আউটকাম নিয়ে আসছে, হুম, তাহলে হুম। এই রোববার টিমের প্রতি তো সবারই একটু নজর মানে থাকারই কথা। আগের চেয়ে একটু রাইট। বেশি হুম, লেভেলে। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি একটা প্রশ্ন করি যে, আপনি যখন রোববার টিমে যুক্ত হলেন, তখন হুম। আপনার এক্সপেকটেশন কি ছিল? যে আপনি রোববার টিম থেকে কি আউটকাম পাবেন? এটা আচ্ছা। একটা কোয়েশ্চেন আপনার প্রতি। রোভার টিম থেকে মানে আমার ১ম এ চিন্তা ছিল হলো তোমার আমি কেমনে বলি? ১ম এ আমার ইচ্ছা ছিল যে আমি রস ইমপ্লিমেন্ট করব। সো ২০২৩ সালে আমরা রস ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমার এক্সপেকটেশন ছিল ওইটা। তারপর যখন আমি কাজ শুরু করি, ওই জায়গায় কাজ শুরু করি, ওখানে একটা ডিভাইস আছে। Jetson Xavier NX মানে ওইটা হলো তোমার NVIDIA র একটা বলে যে SBC সিঙ্গেল বোর্ড কম্পিউটার। রাস্পবেরি পাই এর মতো বাট হুম, হুম। মানে অনেক বেশি পাওয়ারফুল। ওইটাই হলো তোমার CUDA কোর আছে। যেটা দিয়ে মেশিন লার্নিং এর কাজগুলো অনেক ফাস্টার করা যায়। বুঝছো? আচ্ছা, আচ্ছা। সো ওইটা হলো এমন একটা মডেল যেই মডেলের অপারেটিং সিস্টেমের সাপোর্ট হলো তোমার এক্সিস্টই করে না। সো আমাকে ওকে। টাস্কে দেওয়া হয় যে ওইটার মানে সিস্টেমের মানে আমাকে বিল্ড করতে হবে। সো আমি কি করতাম এক্সিস্ট করে অপারেটিং না বলতে সিস্টেম কি এক্সিস্ট নোওয়্যার? নোওয়্যার। সো ওকে, দ্যাটস আ বিগ টাস্ক। হ্যাঁ, সো আমার ওইটা করতে ১ বছর লাগছিল। আমি অনেক কিছু ট্রাই করছি। এর ভিতরে একটা এরকমও যে অপারেটিং সিস্টেমের সোর্স কোড নিজে, নিজে পড়ে তারপর ওইটাকে তোমার মডিফাই করে কম্পাইল করে অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করা। তারপরেও কাজ করেনি। সো অনেকভাবে অনেক কাজ করতে হইছে। বাট আল্টিমেটলি একটা মানে ১ বছর পর যেয়ে সাকসেস পাই। বাট নট এ বিগ ডিল। মানে ওইটা আসলে পরে যেয়ে কোনো কাজেই লাগে নাই। বিকজ এর পরের বছর ২০২৪ এ আমরা নতুন একটা কম্পিউটার কিনি। মানে এসবিসি কিনি নতুন একটা। সো যাই হোক মানে ওইটা আ বাট আই ডোন্ট স্টিল নো। ভাইয়া, ওটা বানাতে যে ইমপ্লিমেন্ট করতে যেয়ে তো আপনি নিজে অনেক কিছু শিখেছেন। সো দ্যাটস আ বিগ হুম, থিং। হ্যাঁ। তো আমার আসলে মানে মানে এই যে বললা না চাওয়া পাওয়া যেটা। জি সো ভাইয়া। ওখানে আমাদের হলো তোমার প্রায় ৩-৪ মাস কাজ করার পরে আমি অনেক কাজ করছি। অনেক কন্ট্রিবিউট করছি সফটওয়্যার টিমে। তো তখন আমাদের তৎকালীন যে টিম লিড ছিল মাসুদ ভাই, তো তখন বলল যে, "তুমি এখন থেকে একটু থাকা শুরু করো। অনেকই তো কাজ করলা। এখন তো তোমার সিলেকশন প্রসেস শুরু হবে যে কা সরি কাদেরকে ইউএসএ নিয়ে যাওয়া হবে।" ঠিক আছে? সো তুমি এই জায়গায় একটু টিম ওয়ার্ক করো। ঠিক আছে? মানে অন দ্য ফিল্ড কারা যায়? যারা টিম ওয়ার্ক করতে পারে। কারণ ওই জায়গায় যে টিম ওয়ার্ক করা লাগবে। তো মাসুদ ভাই আমাকে বললেন যে, "তুমি একটু টিম ওয়ার্ক করা শিখো।" মানে আমি তো তখন একা, একা কাজ করতাম। কারণ অপারেটিং সিস্টেম নিয়ে আর কেউ কাজ করত না। ভাইয়া, এটা কি সো ১ম বছরের কাহিনী? ২০২৩ সালের কাহিনী বলছেন? ২০২৩ এ রাইট। আচ্ছা। ২০২৩ এ হ্যাঁ। সো আমাকে বলল যে, "তুমি একটু টিম ওয়ার্ক করো, থাকো।" সো এরপরে হলো যে আমার ইউএসএ তে যাওয়ার চান্সেস আছে ওই বছর এবং আমি যে যাবো বা আমার মনে যে ঢুকলো যে হ্যাঁ, আমার তো যাওয়া উচিত। মানে আমি তো মানে কাজ করছি। সো আমার তো ওই টিমটার ভিতরে আমারও থাকা উচিত। সো এই চাওয়া পাওয়াটা পরে আসছে। আর এটা আমার ভিতরে ন্যাচারালি আসে নাই। মানে কেউ একজন আমার মাথায় এটা আ আইডিয়াটা দিছে যে এরকম হইতে পারে। সো আচ্ছা। এইটাই। সো এটা ছিল আমার ২০২৩ এর চাওয়া পাওয়া। ওই সময় আমি হলাম
প্রথমে তো ওই যে বললাম যে আই ওয়াজ নট ওয়েলকাম। সো ওই সময় আমি একটা জেনারেল মেম্বারও ছিলাম না। একটা নরমাল মানে অ্যাসোসিয়েট বলতো যে যারা সাহায্যকারী। হুম, হুম। তো আমি পরে হলাম মেইন টিম মেম্বার হলাম 2023 এ। তারপর 2024 এ হলাম, মানে আমার মাথায় একটা তখন নতুন টার্গেট আসে যে যখন আমি ২ টা ইউএসএ থেকে আসলাম, তারপর টার্কি থেকে আসলাম। নিজের ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হইলো। দেন আমি মনে করলাম যে তোমার আমার কিছু, কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। মানে আমাদের ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা আছে ওইটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি আমার নিজের একটা ফ্রেমওয়ার্ক বানাবো। সো ওইটা একটা আমার টার্গেট হয়ে দাঁড়ায়। সো 2024 এ ওইটা করি। আর আমার আরেকটা টার্গেট ছিল টিম লিড হইতে হবে। মানে সফটওয়্যার টিম লিড হইতে হবে। সো আমার ২ টা টার্গেট পূরণ হইছে। আমার আরেকটা টার্গেট ছিল যে অটোনমাসে বেস্ট পারফর্ম করতে হবে। আনফরচুনেটলি ওইটা করতে পারিনি। তবে আমাকে নিয়ে না, মানে আমাকে নিয়ে কি অটোনমাস টিমকে নিয়ে মানে আমাদের টিমের ভিতরে কারো কোনো অভিযোগ নেই। মানে সবাই যখন বলে, মানে রোভারের কথা বলে টিমের ভিতরে, তখনই সবাই অটোনমাস টিমকে একটা তোমার অন্য চোখে দেখে যে ওরা অনেক ডেডিকেটেড ছিল। সো হ্যাঁ, আমি রেজাল্ট এনে দিতে পারিনি। মানে অনেক খারাপ হইছে তাও না। মানে দ্য থিং টপ ইজ 5 আমার among যে the world. টার্গেটটা It's ছিল, not bad. হ্যাঁ, আমার যে টার্গেটটা ছিল আমি মিট করতে পারিনি। বাট জি ভাইয়া। হ্যাঁ, বাট তারপরও মানে সম্মানটা আসলে অর্জন করতে পারছি টিমের ভিতরে। এটাই। মানে চাওয়া পাওয়া That's যা good. ছিল টিমের প্রতি সবকিছুই পাইছি আসলে। আলহামদুলিল্লাহ। দ্যাটস সো মোটিভেটিং ভাইয়া। ভাইয়া আপনি একটা কথা বললেন যে আপনি যখন 2024 আসলো, তখন হুম, আপনার হুম, একটা টার্গেট ছিল বা এক্সপেকটেশন ছিল যে আপনি অটোনোমাস টিমের লিড হবেন। তাহলে হুম, যদি একটু আমাদেরকে বলতেন যে আপনার এই স্টোরিটা কি ছিল? যে 2023 সালে আপনি জেনারেল মেম্বারও ছিলেন না, অ্যাসোসিয়েট ছিলেন। সেখান থেকে হুম, পরবর্তী বছরে যে আপনি টিম লিড হয়ে গেলেন অটোনোমাস হুম। টিমের। এই যাত্রাটা আপনার কেমন ছিল? বা এই স্টোরিটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা। সো সময়টা ছিল হলো তোমার আমাদের একটা ভিডিও দেখছো না আমাদের YouTube এ? সো এটাকে বলে জি ভাইয়া। সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ। সো আমাদের কি করতে হয়? একটা ভিডিও সাবমিট করতে হয় যে আমাদের সিস্টেমটা চলতেছে বা কিভাবে চলতেছে ওইটা বর্ণনা করে। সো ২০২৩ সালে আমার মনে আছে এটা মার্চ মাস ছিল। আমি ৪৮ ঘন্টার ভিতরে মনে হয় ৪ ঘন্টা ঘুমাইছি। সো তারপর আমি খুশি ছিলাম। আমার এরকম হইছে যে আমি বলছি, "স্যার আমি একটু ঘুমাইতে যাই।" রাত ৩:৩০ টার সময়। স্যার বলছে, "আচ্ছা যাও।" একটু পরে দেখি, মানে আমার মনে হইলো একটু পরে কেউ আমার পা ধরে টান দিয়ে ঘুম থেকে উঠাইছে। তো আমি দেখি যে ১৫ মিনিট হইছে। তারপর বলতেছে, "সাকিব জামা খুইলে এইটা পড়ো। মানে গেঞ্জিটা খুইলে এইটা পড়ো।" "কেন স্যার কি করতে হবে?" কয়, "নাচতে হবে।" ২০২৩ সালে দেখবা ভিডিওতে আমি নাচতেছি। সো পাগলের মতো। সো জি ভাইয়া। মানে রাত ৩ টার সময় আমারে সারাদিন কাজ করাইছে। রাত ৩:৩০ টার সময় ঘুম থেকে উঠাইয়া মানে ১৫ মিনিট ঘুমাইতে দিছে। বলে, "নাচো।" ঠিক আছে? তো এটা কাইন্ড অফ তো লাইক ওই আপনার জায়গায় ক্লান্তিটা কাটানোর জন্য এরকম একটা জিনিস ছিল, তাই না? আচ্ছা, হ্যাঁ। তো ওই সময় আমি স্যারকে জিজ্ঞাসা করতেছিলাম যে, "স্যার যে আমি কি এবার ইউএসএ তে যাওয়ার মানে আমার কি চান্সেস আছে?" ওই যে বললাম না যে আমাকে বলছিল আমার টিম লিড, তখনের টিম লিড যে, "একটু জি টিম ভাইয়া। ওয়ার্ক করো।" সো আমি স্যারকে honestly জিজ্ঞাসা করছি। স্যার বলছে, "তুমি তো এখনো অনেক ছোট।" ওই সময় আমি 3rd ইয়ার মানে 3rd 3rd সেমেস্টার। ট্রাইমেস্টারে। তো বলল, "তুমি তো এখনো অনেক ছোট।" তো স্যার বলতেছিল, "This will be very unlike that you'll go this year." মানে আমি না স্যারের টোন, স্যারের ওয়ার্ডস সবকিছু এখনো আমার মাথায় আছে। তো আমি বললাম, "ওকে।" মানে আমি এটাকে না পার্সোনালি নিছিলাম। মানে ইট ওয়াজ লাইক এ চ্যালেঞ্জ টু মি অ্যান্ড মানে না মেনি পিপল সে যে আমি খুবই ইগোইস্টিক। সো মেবি, মেবি সো আ না ওইটাই এটা মানে তো মেবি ইগো শুধুমাত্র আসলে কাজে লেগে গেছে। ইভেন এরকম ক্ষেত্রে যদি ইগোইস্টিক হওয়া লাগে, আই থিংক ইগোইস্টিক হওয়াই উচিত। বিকজ আপনি জানেন যে আপনি হুম, ক্যাপেবল। দেন why won't you go? Why রাইট, হ্যাঁ। won't you get that সো chance? আমার মনে হয় স্যার আমাকে মানে, মানে আমাকে উনি জানতো যে আমাকে কিভাবে ইউজ করা যায়। ওকে। সো আমার মনে দ্যাটস হয় যে গুড। উনি আমাকে আসলে খুব একটা ওষুধ দিছে। মানে আমার থেকে হুম। কাজ বের করার জন্য। আকিবুজ্জামান স্যার উনি মানে একটা স্পেশাল মানুষ ছিল। যে উনি না জানতো যে কারা দিয়ে কিভাবে কাজ করাইতে হবে। সো আমার যে এই যে টিম লিড হওয়ার স্বপ্নটা, এইটাও স্যারই দেখাইছে। সো ঐদিন বলতেছিল যে,
হয়তোবা এই বছর নাও যাইতে পারো, বাট তুমি যদি চেষ্টা করো এমনও হইতে পারে নেক্সট বছর টিম লিড হয়ে গেলাম। সো ওই টিম লিডের ওকে। স্বপ্নটা উনি দেখাইছিল। তো এটাই। মানে আমি নিজ থেকে দেখি নাই, আসলে এই স্বপ্নটা আমার ভিতরে ইমপ্ল্যান্ট করা হইছে। মানে জাগানো হইছে। আগুনটা আচ্ছা, ধরানো আচ্ছা। হইছে। তারপর আমি জ্বলে উঠছি। এটাই। তারপরে কি আপনাকে জাস্ট নেক্সট ইয়ার মানে হোল টিম থেকে আপনাকে হচ্ছে গিয়ে লিড ঘোষণা করে দেওয়া হয়? ব্যাপারটা কি এরকম ছিল? আ নট রিয়ালি। এটার জন্য কাঠখড় পুড়াইতে হইছে অনেক। যেমন তোমার আমাদের মানে আমি আমার কাজ দিয়ে সফটওয়্যার টিম লিড হইছি। সো ওই সময় আমার কাছে যে চ্যালেঞ্জেস গুলা ছিল সেটা হলো ফার্স্ট অফ অল আমার টার্গেট আছে। আমার একটা নিজের একটা ফ্রেমওয়ার্ক বানাইতে হবে। ROS এর ফ্রেমওয়ার্ক ইয়েস। বানাইতে হবে। যেটার উপরে পুরা অটোনোমাস সিস্টেমটা চলবে। আমাদের ২০২৩ সালের অটোনোমাস সিস্টেম আর ২৪ এর অটোনোমাস সিস্টেমের ভিতরে আকাশ পাতাল তফাৎ। ২৪ এর যে অটোনোমাস সিস্টেমটা বানানো হইছে, ওইটা দিয়ে আগামী যে প্রজন্ম আছে, ওরা মানে ওইটাকে স্লাইটলি মডিফাই করে চালাইতে পারবে। আমি ওইভাবেই ওকে। ওই জিনিসটাকে মডিউলার করে বানাইছি। অ্যান্ড অনেক সাপোর্ট দিছি। সো ওইটা ডিজাইন করা, ইমপ্লিমেন্ট করা সবকিছু আমি করছি। মানে জাস্ট ওই তোমার অটোনোমাস এর পার্টটা। তারপর আমাদের আরো আনুপ্রাসঙ্গিক আছে। সায়েন্সের ড্যাশবোর্ড বানাইতে হয়। তারপরে যে এক্সট্রিম রিট্রিভাল ওদের ড্যাশবোর্ড বানাইতে হয়। ওদের আবার জাস্ট ড্যাশবোর্ড বানাইলে তো হবে না। ওই জায়গায় রোবটের থেকে ডেটা নিয়ে আমাকে দেখাইতে হবে। এই জায়গায় কোন একটা বাটন প্রেস করলে ওখানে কিছু একটা করতে হবে। সো এই টাইপের কাজগুলা। এই টাইপের কাজগুলা ওদের সাথে কোলাবরেট করা বা আমাদের সফটওয়্যারের টিমের অন্য একজনকে ওই কাজটা অ্যাসাইন করা, তার থেকে কাজটা বুঝে নেওয়া। সো একটা টার্ম আছে পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং এ কি হয়? তুমি কোড করবা, আমি তোমার ঘাড়ের উপর দাঁড়ায় থাকবো ডান্ডা নিয়ে। ঠিক আছে? ওকে। তুমি দেখবো যে তুমি একটা জায়গায় ভুল করতেছো, তোমার ডান্ডায় দিয়ে একটা বাড়ি দিব। বাড়িতে বলবো এইভাবে না, এইভাবে যাও। ঠিক আছে? ওকে। সো ঠিক আমি একজনের দিয়ে কাজটা করায় নিছি, বাট তার ঘাড়ের উপর আমার দাঁড়ায় থাকতে হইছে। তারপর তারা যখন ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে এইটা কিভাবে করে? তখন আমার চিন্তা করা লাগছে যে কিভাবে করা যায়। যেমন আমাদের রোভার একটা জায়গায় দিয়ে যাবে। যে জায়গায় দিয়ে গেছে ওই জায়গায় একটা ফুটপ্রিন্ট রাখতে হবে যে এই জায়গায় দিয়ে গেছে। সো এইটা হলো আমরা জাস্ট ভাবছি। কিভাবে করা যায় এটা নিয়ে তো রিসার্চ করছি। তো পেয়ার প্রোগ্রামিং করতেছি। সাদ ভাই উনি কোড করতেছে। তো সাদ ভাই বলতেছে, "সাকিব এটা তো করতে পারতেছি না। এটা কেমনে করি?" তো কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর আমি কিছুক্ষণ হাঁটলাম। সো হাঁটার সময় মাথায় আইডিয়া আসলো, আচ্ছা আমি যেই জায়গায় গেছি, ওই জায়গায় ম্যাপের ওই জায়গায় যদি আমি একটা ডট ফালাইতে পারি, একটা ডট যদি আমি ফালাইতে পারি, তাহলেই তো একটা ট্রেস হয়ে যায়। কই যাইতেছে, হুম, হুম। আমার একটা হয়ে গেছে। সো এইভাবে আইডিয়া জেনারেট করে ইমপ্লিমেন্টেশন সব ওই একটা জায়গায়। সো আমি যে বললাম না যে আমার কাঠখড় পুড়াইতেছে, জাস্ট ওই হুম। জায়গায় করছি। তারপর অন্যান্য টিমের সাপোর্ট দিছি। সো একটা লিডারকে যেমন হওয়া উচিত, আমি শুনতাম যে আসলে একটা লিডারের কেমন হওয়া উচিত। শুনতাম বড় ভাইদের কাছ থেকে। সো ওইভাবেই আসলে আমার টিম লিড হওয়াটা হইছে। যে আমি মানুষের কাছ আপনি থেকে যে শুনছি, কেপেবল নিজে আপনি দেখছি। এটা বুঝাতে পেরেছেন সবাইকে। যে আপনি হ্যাঁ, লিডার হ্যাঁ, হওয়ার আমি জন্য রাইট। কেপেবল। আমি যে ক্যাপেবল এটা আমাকে প্রুভ করতে হইছে। জি ভাই। আমাকে কোন কিছুই ফ্রিতে দেওয়া হয়নি। এক্সাক্টলি। রাইট। যেমন দেখো তোমার মানে যেমন তোমরা আ তোমরা এই যে নতুন যেই প্ল্যাটফর্ম গুলা সামনে আনতেছো, মানুষ তোমাদের উপর কেন ট্রাস্ট করবে? তোমরা নিশ্চয়ই মানে পিছনে খুব ভালো কিছু কাজ করে আসছো। মানুষের তোমার উপর ট্রাস্ট মানে ওয়ার্দি জিনিসটা আসছে। তারপর হলো তারা তোমাদের উপর ট্রাস্ট করতেছে। তাই না? জি ভাই। রাইট। সো তোমার আবার একটা জিনিস আছে। তুমি যে প্রমিস করতেছো তাদের আশা দেখাচ্ছ, ওইটাকে কিন্তু তোমার ইমপ্লিমেন্ট ও করতে হবে। নাহলে তোমরা মনে এক্সাক্টলি। করবে যে এত চিটার। তাই না? হ্যাঁ, চিটার। কথা দিয়ে কথা রাখছে না। রাইট। সো মানে আমি যেটা করতাম, আমি জানতাম যে আমার একটা কাজে কয়দিন লাগবে। তা আমি কি করতাম? ১ দিন বেশি নিতাম। আমি ১ম দিকে আসলে মানে যে টাইম লাগতো এক্সাক্টলি ওইটা বলতাম। অবিশ্বাস্য একটা টাইম দিতাম। বাট আমার উপর অনেক স্ট্রেস যাইত। তো আমি পরে যেটা করলাম যে ১ দিন সরি ১ দিন বা ২ দিন তোমার টাইম বাড়ায় দিতাম ডেডলাইন। আর ডেডলাইনের আগে সাবমিট করতাম। ঠিক আছে? তখন একটা লাইক মিরাকেল ও ওয়াও! ঠিক আছে? সো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিকস ও আমি এপ্লাই করছি। মানে খুব ছোট টিপস যেগুলো আসলে খুব অনেক বড় একটা ইমপ্যাক্ট করছে। মানে একটা মানুষ আমাকে কেন পছন্দ করবে? কেন ট্রাস্ট করবে? সে তার ডেডলাইনের আগে প্রোডাক্ট পাইছে প্লাস কোয়ালিটি সহ। তাহলে কেন সে আমাকে ট্রাস্ট করবে না? সো দ্যাটস আ বিগ থিং। ভাইয়া আমি এই ট্রিকটা আপনার কাছ থেকে শিখে নিলাম আজকে। আমি এটা ইমপ্লিমেন্ট করব লাইফে। আচ্ছা,
ওকে। সো আচ্ছা, আই আচ্ছা। থিংক অনেক সময় হয়ে গেছে। আমরা নেক্সট জি টপিকে ভাইয়া। যাই। জি, জি ভাইয়া। ভাইয়া তাহলে with great role comes great responsibility. তো আপনি হুম, যখন টিম লিড হলেন, তখন আপনি টিমটাকে কিভাবে ম্যানেজ করলেন? বা আপনি হচ্ছে গিয়ে কিভাবে মানে একটা টিমে হুম, থাকলে কিন্তু অনেক প্রবলেমসই হতে পারে obviously. রাইট। আপনি জিনিসগুলো কিভাবে ম্যানেজ করছেন? এটা যদি আমাদের জুনিয়রদের একটু বলতেন, যাতে আমরা টিম ওয়ার্ক কিভাবে করতে হয় এটা একটু জানতে পারি। আচ্ছা, তুমি এমন মানুষের কাছ থেকে টিম ওয়ার্ক কেমনে করে শুনতেছো যে নিজেই টিম ওয়ার্ক করতে জানে না। মানে আমার সম্পর্কে এমনও কথা বলা হয় যে আ আমি যে কাজগুলা করছি, আমার যদি অল্টারনেটিভ থাকতো, আমাকে টিম থেকে বাইর করে দিত। আমি নিজের কানে শুনছি। সো আমার মনে হয় আচ্ছা। মানে আমার মানে আ মানে তবে হ্যাঁ, মানে আমি ওই জায়গা থেকে শিখছি। আমি আগে অনেক প্রচুর ঘাড় ত্যাড়া মানুষ ছিলাম। বাট আমি এখন অনেক শান্ত হয়ে গেছি। আমি এখন খুবই কমিউনিকেশন যতটুকু ইমপ্যাক্টফুল ততটুকুই করি। আর এক্সট্রা করি না। ঠিক আছে? তো টিম ওয়ার্ক করতে হলে আমার মনে হয় যে তোমার সবার সাথে একটা রিলেশন বিল্ড করতে হবে। মানে এমন না যে তুমি আলাদা আছো। তুমি ওদের সাথে আছো। বাট তোমার যতটুকু কমিউনিকেট করার ততটুকু কমিউনিকেট করো। না হলে আসলে আমার কাছে মনে হয় যে এটা একটু অন্যরকম হয়ে যায়। মানে আমি এই জায়গায় তোমাকে বেটার অ্যান্সার দিতে পারতেছি না। কারণ আমি নিজেই আ টিম ওয়ার্ক এ অতটা ভালো না। বাট আমি চেষ্টা করছি। মানে আমার দ্বারা যতটুকু হয় আমি এটা করছি। ইভেন আমি নিজেকে মানে আমার মনে হয় যে আমার ভিতর চেঞ্জ আসছে। মানে আমি তো ১ম এ ডিফারেন্ট টাইপের একজন মানুষ ছিলাম। সো আমার মনে হয় আমার ভিতরে চেঞ্জ আসছে। টিম ওয়ার্ক এর ফলেই আসছে। সো আমার মনে হয় কি তুমি যদি টাইম দাও, নিজেকে টাইম দাও, সো দেখবা যে মানে তুমি টোটাল টিমের সাথে এমনিতেই মানায় নিছো। এটা আপনা আপনি চলে আসে। জি ভাইয়া, বুঝতে পারছি। হুম, ভাইয়া নেক্সট প্রশ্ন থাকবে কি যে প্রতি বছরই তো আমাদের ইউআই ও মার্স রোভার টিম বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে। এখন হুম, আপনি পডকাস্টে একদম শুরুর দিকে বলেছিলেন প্রতি বছরই রোভারে কিছু আপডেটস আনা হয়। এখন হুম। আপনার কাছে যদি জানতে চাই যে প্রতি বছর কি, কি ধরনের আপডেটস আনা হয়? বিকজ আমরা যদি দেখি আচ্ছা। যে বিগত ৩ টা বছর ২০২২, হুম, ২৩, ২৪ ৩ টা বছরেই কিন্তু ইউআইইউ মার্স রোভার টিম এশিয়া থেকে ১ম হয়েছিল এবং হুম, ২০২২ এ ১৩তম, ২০২৩ এ ৯ম এবং ২০২৪ এ যখন আপনি অটোনোমাস টিমের লিড ছিলেন তখন ৫ম হয়েছে। যেটা একটা রাইট। গ্রেট অ্যাচিভমেন্ট। তাহলে এই যে consecutively বেটার হচ্ছে পারফরম্যান্স, এটার জন্য কি, কি আপডেট করা হচ্ছে? আহ শোনো, একটা পরীক্ষায় ভালো করতে হইলে তুমি কতটুকু রিসার্চ করছো ওইটা ইফেক্ট করে না। কোন একটা কম্পিটিশনে ভালো করতে হইলে তোমার থাকতে হবে মনোবল। ১ তোমাকে টিমের সাথে ভালোভাবে কাজ করতে হবে। আমি তোমাকে বলি, আমরা যখন টার্কিতে তোমার কম্পিটিশন করি, ১ম মিশনটা আমাদের খুব বাজে হয়। লাইক আমরা ১০০ তে ২ পাইছি। বাট স্টিল আমরা কিন্তু আচ্ছা। 3rd ওই হুম। কম্পিটিশনটায়। টার্কির যে কম্পিটিশন হয়েছিল সেটাতে, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। কিভাবে হইছি? কারণ আমরা পরের গুলা অনেক ভালো করছি। নরমালি কিন্তু মানুষ এই জায়গায় আশাই ছেড়ে দিবে। বাট ওই জায়গায় আমাদের আবিদ ভাই এবং আমাদের আকিব স্যার এনরা ২ জনে টিমটাকে এত ভালোভাবে অর্গানাইজ করছে। আমাদের বলছে যে, "দেখো, এটা আমরা করতে পারিনি। এটা আমাদের কপালে ছিল না। আমরা কিন্তু চেষ্টা করছি, বাট হয় নাই। এটার উপরে আমাদের কোনো হাত নেই। আমরা আশাহত না হই। আমরা যদি আশাহত হই আরো খারাপ হবে। তার থেকে আমরা একটা কাজ করি, আমাদের যতটুকু আছে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা সামনে ভালো করার চেষ্টা করি। ইট ওয়াজ লাইক তোমাদের যা কিছু আছে ওইটা নিয়ে হামলায় পড়ো।" ঠিক আছে? সো আমরা জি ভাইয়া। হামলায় পড়ছি। যা কিছু ছিল। তো অ্যান্ড ইট ওয়ার্কড। অ্যান্ড এটা কাজ করে। এটা লিটারালি কাজ করে। অনেক সময় আছে যে তুমি ১ম টাই খারাপ করছো, বাট পরের গুলা অনেক ভালো করে ফেলছো। হইতেই পারে। যদি চেষ্টা করো। আর যদি চেষ্টা না করো দেখবা পরের গুলাও হবে না। ট্রু। বুঝছো? ভাইয়া তাহলে আর আরেকটা কোয়েশ্চেন হ্যাঁ, যদি করি যে প্রতি বছর রোভারের কি মানে ধরেন ২০২৩ এর যে রোভারটা ছিল, ২০২৪ হুম, এ কি সেম বডিতে সেম রোভারটাকে জাস্ট আপডেট করে তারপর পাঠানো হয়? নাকি একটা নতুন না, টোটাল রোভার না, বানানো হয়? না, না। আমরা প্রতি বছর নতুন করে রোভার বানাই। কারণ দেখো আমাদের কিন্তু কোনো মেকানিক্যাল টিম নেই। তো আচ্ছা, মেকানিক্যাল আমরা টিম যে নেই, বডিটা ওকে। বানাই এমন হয় এমনও হয় আমরা যখন ১ম বডিটা বানাই, প্রতি বছর ১ম বডিটা বানাই, ওই বডিটা আমরা ইউজই করতে পারি না কম্পিটিশনে। কারণ এত বাজে হয়। প্রোটোটাইপিং এর জিনিসটাই এটা। তুমি একটা প্রোটোটাইপ বানাবা। দেখবা কি, কি কাজ করে, কি, কি কাজ করে না। ওইটার উপরে এনালাইসিস করে ওইটাকে ফিক্স করবা। মানে প্রোটোটাইপটাকেই তুমি ফিক্স করবা। ঠিক আছে? প্রোটোটাইপটাকে ফিক্স করবা। যখন এটা স্টেবল হয়ে যাবে, তখন তুমি নতুন আরেকটা বানাবা।
সো প্রোটোটাইপের কনসেপ্ট এইটা, আমরা এটা করি যে প্রতি বছর নতুন মানে যখন রিসার্চ করি যে এই বছর আমাদের কি কি ইমপ্লিমেন্ট করা হবে, ওই অনুযায়ী একটা নতুন করে বডি বানাই। সো ওই বডিটা নিয়ে যখন আমরা মাঠে নিয়ে টেস্ট করি, মাঠে জি টেস্ট ভাই। করলেই বোঝা যায় যে কি কি সমস্যা আছে, ওগুলো আইডেন্টিফাই করে এটাকে ফিক্স করি। তারপর কম্পিটিশনের আগে নতুন করে ওই সেম মানে যখন স্টেবল হয়ে গেছে তখন ওই সেম কনফিগারেশনের আর একটা রোভার বানাই। That's it. আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে এভরি ইয়ারই অ্যাকচুয়ালি মোটামুটি ২ টা তাহলে রোভার বানানো হয়। ১ম টা খুব প্রতি বাজে হয়, বছর 2nd টা এট মিনিমাম। হ্যাঁ, 23 আচ্ছা, এ 23 এ আমরা কয়টা বডি বানাইছিলাম? 23 এ আমরা ১ টা ২ টা ৩ টা ৩ টা বডি বানাইছিলাম আমরা ৩ টার থেকে লাস্ট ২০২৩ যেটা এ। ছিল ওইটা হচ্ছে গিয়ে কম্পিটিশনে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, মানে লাস্টে যেটা হয় ওইটা আমরা আসলে কম্পিটিশনে নিয়ে যাই। জি, জি ভাইয়া, বুঝতে পারলাম তাহলে। তাহলে ভাইয়া আরেকটা কোয়েশ্চেন রোভার রিলেটেড যে হ্যাঁ, আমাদের পৃথিবীর যে মাটি বা ওয়েদার এটার সাথে কিন্তু হুম, মার্সের মাটি ওয়েদার এগুলোর কিন্তু খুব একটা মিল নেই, রাইট? তাহলে এরকম ডিফারেন্ট একটা ওয়েদার এন্ড সবকিছুর মধ্যে আপনারা বা পৃথিবীর মাটিতে কিভাবে মার্স হ্যাঁ, রোভারটা আপনারা টেস্ট করতেন? রাইট। সো একটা জায়গায় আছে যেটার নাম হলো মার্স রিসার্চ ডেজার্ট স্টেশন, MDRS, মার্স ডেজার্ট রিসার্চ স্টেশন এরকম বলে। সো ওই জায়গাটা দেখতে ইভেন ওর সয়েল হুবহু মার্সের মতো। তুমি দেখো না তো, ইভেন মার্স নিয়ে যদি কোনো মুভির শুটিংও হয় সেটাও ওই জায়গায় হয়। আর ওই জায়গাটা রেস্ট্রিক্টেড, ওখানে কাউকে যাইতে দেওয়া হয় না। ঠিক আছে? আর আচ্ছা, আচ্ছা। ইভেন তোমার নাসা মার্সের জন্য যেই মার্সে নিয়ে যেই কম্পোনেন্ট গুলা নিয়ে যাবে বা যেই রোবট গুলা নিয়ে যাবে ওইগুলাকেও ওই MDRS এ নিয়ে টেস্ট করে। সো নাসাও যেই জায়গায় নিয়ে ওদের রোবট গুলা তোমার টেস্ট করে, আমাদের কম্পিটিশনও এক্স্যাক্টলি ওই জায়গায় হয়। সো দ্যাটস হাউ আমরা বুঝতে পারি যে আমাদের রোভারটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ পারফর্ম করতেছে। ওকে। কিন্তু আরেকটা প্রশ্ন থাকে যে হ্যাঁ, বাংলাদেশে যখন আপনারা প্রোটোটাইপটাই বানাচ্ছেন, তখন হুম। বাংলাদেশে এটা টেস্ট করে কিভাবে বুঝেন যে এটা হচ্ছে কম্পিটিশনে যাওয়া ওয়ার্থি? আচ্ছা, আমরা এটা বাংলাদেশে কিভাবে বুঝি? এটা আসলে বাংলাদেশে আমরা এমন হইছে মানে তোমরা হয়তোবা দেখো নাই আমাদের বিভিন্ন মানে বালু আছে না? বালুর মাঠ বা বাজেট এরিয়া। মানে একটা কথা আছে যে মনে করো গ্রামে বাইক চালাইতে পারে সে সারা বাংলাদেশে বাইক চালাইতে পারবে। এরকম একটা অবস্থা। ঠিক আছে? সো আচ্ছা, আচ্ছা। আমরা অনেকটা ওই প্রিন্সিপাল এ কাজ করি। আমাদের ভার্সিটির আশেপাশে যত ভাঙা-চোরা কোন বাজে টেরেইন আছে ওই জায়গা নিয়ে আমাদের রোভারটাকে টেস্ট করি। সো একটা বেসিক আইডিয়া যে আমার যদি এই জায়গায় চইলা যায়, ও দুনিয়ার যেকোনো জায়গায় যেয়ে চলবে। ঠিক আছে? হ্যাঁ, সো এটা আবার ইউর এটাই। আশেপাশে আছে। খুব বালু-টালু ওই যে সবকিছু আবার তোমার আছে। আমরা বিশেষ করে টেস্ট করি হলো ইউনাইটেড সিটির ভিতরে। ইউনাইটেড সিটির আচ্ছা, ভিতরে আচ্ছা। ওই জায়গায় একটা বালির চাতাল ছিল। হুম, তারপর ওই হুম। জায়গায় তোমার মাটি দিয়ে এই সেই বাজে অবস্থা। সো ওই জায়গায় হলো আমরা গত ২ বছর আমাদের রোভার টেস্ট করছি। আর অটোনোমাস টেস্টের জন্য হলো আমরা ভার্সিটির মাঠ ইউজ করি, আবার ওই জায়গায় যেয়েও করি। সো যখন যে জায়গায় আসলে ভালো হয়, সুবিধা হয়। জি, জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে ভাইয়া আরেকটা প্রশ্ন যদি আপনাকে করি যে এই যে হুম, প্রতি বছরই এতগুলো মানে ২ টা বা ৩ টা করে মানে রোভারের প্রোটোটাইপ বানাতে হয়। দেন লাস্টে হচ্ছে কম্পিটিশন এ যায়। এগুলোর হুম, জন্য কিন্তু খুব একটা বেশ একটা মানে বড়সড় বাজেটের দরকার হয়। তো এটা যেহেতু অবশ্যই। আমি একদমই এটা নিয়ে আইডিয়া নেই। আমি আপনার কাছে হুম। জানতে চাবো যে এই অ্যাকচুয়ালি আ স্পন্সর কারা করে থাকে? এটা কি বাংলাদেশের লাইক গভর্নমেন্ট এর সাইড থেকে আসে নাকি আপনাদের আহ ক্লাবের সাইড থেকে আসে নাকি ইউনিভার্সিটি থেকে আসে? আমরা আসলে চেষ্টা করছিলাম যে গভর্নমেন্ট থেকে নেওয়ার জন্য, তারপর অন্যান্য অর্গানাইজেশন থেকে নেওয়ার জন্য। তারা আসলে যেই কন্ট্রিবিউশনটা করতে চায় আমাদের রোভারের উপরে, ওইটা আসলে মানে দেখো আমাদের রোভারের পুরা টাকাটাই অলমোস্ট পুরা টাকাটাই হলো তোমার ইউনাইটেড গ্রুপ অথবা ইউনাইটেড মানে আমাদের ইউনিভার্সিটি ২ টা যে কেউ একজন স্পন্সর করে। সো ওকে। ধরো ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। এইটার উপর ছোট্ট একটা পোরশন যদি আমরা বাইরের স্পন্সরের আনি, হুম। সো মানে সবাই হয়তোবা মানে যারা আমাদের বড় অ্যামাউন্টটা দিচ্ছে তারা হয়তোবা তাদের ভালো নাও লাগতে পারে। সো এমনও হইছে যে আমরা এমনও গেছে যে লাইক ২০২৩ এ ২৩ এ না সরি ২০২২ এ ২০২২ এ আমরা কোনো স্পন্সর পাইনি। বাট ২০২৩ এ আমরা পেয়েও মানে স্পন্সর পেয়েও আমরা স্পন্সরটাকে ওইভাবে আসলে নেই নাই। মানে তুমি বুঝতে পারতেছো আমি কি বুঝাতে চাচ্ছি? জি ভাইয়া। জি, জি। আচ্ছা। এক্সাক্টলি। মানে আচ্ছা ভাইয়া। মেইনলি হলো আমাদের ভার্সিটি অথবা ইউনাইটেড গ্রুপ এরা করে। আচ্ছা, আচ্ছা। অ্যান্ড যেহেতু আ মানে প্রতি বছরই দেখা যাচ্ছে এত ভালো সফলতা এনে দিচ্ছে, I think they don't হুম, have a problem investing in it, right? না। আমাদের ইউনিভার্সিটিতে তোমার রিসার্চ এ অনেক টাকা খরচ করে। এটা কি জানো? যদি দেখো মানে আ ইভেন এরকমও হইছে যে এই যে লাস্ট যে প্রজেক্ট শো হইলো,
ওখানে আমাদের ভিসি স্যার এসে বলতেছিল যে তোমরা তো রিসার্চ করো না, রিসার্চের জন্য অনেক টাকা আরো থেকে যায় আমাদের ভার্সিটি, যেটা আমরা দিয়ে পারি না, তোমরা কেন করো না? সো ওইটাই, মানে আমাদের ভার্সিটিতে রিসার্চের জন্য অনেক টাকা আসলে ইনভেস্ট করে, যে টাকা আসলে আচ্ছা শেষও হয় না, সামটাইমস শেষও হয় না। এটা ভিসি স্যার বলছে। এখন ওকে এইটার সত্যতা মিথ্যাটা স্যারই জানেন। মানে আচ্ছা আমার কাছে কোনো রিটেন ডকুমেন্ট নেই এটা নিয়ে। আচ্ছা আচ্ছা তাহলে হুম, এটা তো জেনে খুবই ভালো লাগলো। আচ্ছা আমি হুম, যদি যারা আমাদের অডিয়েন্স আছে তাদেরকে একটু বলতে চাই, আমরা খুব সম্ভবত একটা ছোট একটা কিউএনএ সেশন রাখবো। তো আপাতত আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। কিউএনএ সেশনে ভাইয়া ট্রাই করবে সেটার অ্যান্সার গুলো দিয়ে দেওয়ার। আচ্ছা ভাইয়া আপনাকে একটা মজার কোয়েশ্চেন করি। ধরেন আমরা তো মানে ছোট মানুষ, আপনার চেয়ে অনেক ছোট। তো হুম। এরকম কারো যদি আইডিয়া থাকে যে আমি নতুন হচ্ছে গিয়ে রোবটিক্স এক্সপ্লোর করছি। তো কিন্তু আমার কাছে তো এত বাজেট নেই। এখন আমার পক্ষে কি সীমিত বাজেটে রোভার বানানো পসিবল বা রোভারের কোনো একটা প্রোটোটাইপ বানানো কি পসিবল? হ্যাঁ, তুমি চাইলেই মানে স্মল যেই কম্পোনেন্ট আছে ওইটা দিয়ে তুমি কিছু একটা বানাইতে পারবা। দ্যাটস ট্রু। যেমন ধরো আমরা ইউজ করতেছি রোবট জয়েন্ট বলে এইগুলাকে। এই হুম, মোটরগুলার দাম অনেক। তারপর আমরা জিপিএস মডিউলের জন্য আমরা ইউজ করি আরটিকে বলি। ঠিক আছে? সো এইটা ইউজ করি। ওইটার জায়গায় একটা খুব রিপ্লেসের ৬০০-৭০০ টাকার একটা পাওয়া যায়। যেগুলোর অ্যাকুরেসি হয়তোবা ভালো না বা যেগুলো অথবা এত পাওয়ারফুল না। বাট স্টিল ওইগুলো দিয়েও বানানো যাইতে পারে। হুম, তবে হ্যাঁ, আমি যদি বলি যে কারো যদি রোবোটিক্স এ ইন্টারেস্ট থাকে, ঠিক আছে? আর সে যদি আমাদের ভার্সিটির হয়, তাহলে আমি বলব যে ভাই তোমার নিজের টাকায় কম্পোনেন্ট কেনার কি দরকার? রোভারে চলে আসো। মার্স রোভারে চলে আসো। এই জায়গায় তুমি আসবা, তুমি বলবা যে ভাই আমি এটা বানাইতে চাই। তুমি বাজেটও পাবা। মানে আমাদের মার্স রোভার টিমের শুধু এই একটা প্রজেক্ট তা না, মার্স রোভার এইটা না। এটা বাদেও আমরা অনেক অন্যান্য প্রজেক্টও করি। যেমন আমাদের একটা আছে তোমার ৩ টা পার্ট। একটা হলো তোমার গ্রাউন্ড, একটা হলো এয়ার, আর একটা হলো তোমার ওয়াটার। ঠিক আছে? সাবমার্জ। সো আমরা ৩ টা জায়গা নিয়ে কাজ করি। আমরা কিন্তু ড্রোন নিয়েও কাজ করি। তোমরা হয়তো জানো না আমাদের অলরেডি আমরা ড্রোন দিয়ে এতটুকু করতে পারছি যে ও একটা জায়গায় অটোনোমাসলি যাইতে পারবে। তুমি জাস্ট তোমার ড্রোনকে বলবা যে ওই পজিশনটায় যাও। ওই পজিশনটায় যাবে, ওখানে ল্যান্ড করবে, আবার কিছু একটা করে চলে আসবে। সো তুমি এটাকে মিলিটাইজেশন এর কথা চিন্তা করো। সো আমরা চাইলেই এটাকে একটা ওয়ার ড্রোনও বানাইতে পারি। আমরা যদি একটা জায়গায় অটোনোমাসলি একটা জায়গায় ওরা নিতে পারি, একটা লোকেশনে নিতে পারি, obviously ওই জায়গায় যেয়ে তো আমি টাস্কও করতে পারবো। লাইক হুম। বুঝছো? সো আমরা আমরা আসলে এগুলা নিয়ে কাজ ইয়েস, করি। ট্রু। ঠিক আছে? হুম, হুম, য তারপর তোমার নতুন আমাদের একটা ইউনিট আছে, সেটা হলো ইউআইইউ সাবমেরিন টিম। মানে হুম, ইউআইইউ হুম, সাবমেরিন টিম আমাদের হুম, হুম। নতুন একটা টিম হইছে। এই জায়গায় অলরেডি এটা নিয়ে রিসার্চ পেপারও আই থিংক ওরা পাবলিশ করে ফেলছে। আর আমাদের কাছে প্রোটোটাইপও আছে একটা। সো ওইটা নিয়েও চিন্তা আছে যে ওইটা নিয়ে আমরা কম্পিটিশনে যাব, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাব। সো আমি পার্সোনালি দেখছি অনেক টিম আছে যারা হলো তোমার বলতেছে আমি এইটা বানাইছি, ওইটা বানাইছি, এই করছি, সেই করছি। আমি অনেকজনের সাথে আর্গিউ করি মাঝে, মাঝে। কি বানাইছো এটা? ঠিক আছে? একটা কিছু বানাইছে। বানায় বলে এইটা করে। আমি বলছি, "আচ্ছা এইটা করে? এটা তো ওই কম্পোনেন্টই নেই।" আমি দেখলাম যে একজন বলতেছে, "এইটা এই জিনিসটা অটোনোমাসলি কাজ করে।" এখন আমি ভাই অটোনোমাস টেকনোলজির উপরে ২.৫ বছর কাজ করছি। এখন আমার সামনে যদি কেউ ভুং-ভাং মারে, এটা তো হবে না। ঠিক আছে? রাইট, বাবার রাইট। সামনে তো সাজা যাবে না। তো আমি তারে বলছি যে, "তুমি তো এটা করতে চাচ্ছ, এর জন্য যে বেসিক কম্পোনেন্ট লাগে ওইগুলাই তো নেই। কেমনে করবা?" সো তারা লাইক এটা। সো আমি তোমাদের বলব যে যদি তোমাদের ভিতরে কেউ থাকো যার রোবোটিক্স এ ইন্টারেস্ট আছে এবং সে কাজ করতে চায়, রিয়াল লাইফ কাজ করতে চায়, আমি বলব প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন ইউআইইউ মার্স রোভার টিম। মানে আমাদের এখানে এসে জয়েন করো। এই জায়গায় এসে তোমার কম্পোনেন্ট পাচ্ছ, রিসার্চ করার সুযোগ পাচ্ছ। অন ফিল্ডে গিয়ে ইন্টারন্যাশনাল যেই তোমার কম্পিটিটরস আছে তাদের সাথে তুমি কম্পিট করার সুযোগ পাইতেছো। তুমি ভার্সিটিতে একটা হয়তো বানাইলা, প্রজেক্ট শোতে হয়তো ফার্স্ট হইলা। হইলা ভাই। তোমার এখানে মানে তুমি এই জায়গা থেকে কি অ্যাচিভ করলা? কি অ্যাচিভ করলা? আমি তো আমার ট্রফি ফালাই দিছি। মানে আসার পথে আমার এত রাগ হইছে আমি আ এটা নিয়ে কারোর সাথে কখনো শেয়ার করি নাই। সো আমার মনে হইতেছে আজকে শেয়ার করা উচিত। সেটা হলো আমি ওইটার প্রজেক্টের পিছনে অনেক টাইম দেই। আমার আ আমার ভাইয়া কোন প্রজেক্টটা প্রজেক্ট? ২ জন জাজ ইউনিভার্সিটির আসে। প্রজেক্ট? হ্যাঁ, ইউনিভার্সিটির প্রজেক্ট আচ্ছা। শোতে। সো
আমাদের ২ জন যে অফিসিয়াল জাজ ছিল তারা এসে তাদের মার্কিং করছে এবং আমার যে ফ্যাকাল্টি মেম্বার ছিল হি ওয়াজ সো হ্যাপি কারণ উনি নতুন একজন ফ্যাকাল্টি মেম্বার। উনি মার্কটা দেখছেন। সো উনি বলছে কংগ্রাচুলেশনস সাকিব। মানে আমি তো ভাই খুশি যে কিছু একটা হইছে। আমি যেই টার্গেটটা নিছি ভাই আমার টার্গেট হলো আমি এই জায়গায় জিতবো এটা। আমার টার্গেট এটা। মানে আমাকে গতকালকে একজন বলতেছিল যে তোমার খুব বাজে একটা স্বভাব আছে। তুমি নো শুনতে পারো না। আমি ওরে বলছি যে মানে আই ডোন্ট গিভ আপ। এটাই। সো আমার পরে মানে লাস্টে যেটা হয় কিছু একটা হয় সাম সর্ট অফ পলিটিক্স আমাদের মানে সব জায়গায় দুনিয়ার সব জায়গায় পলিটিক্স চলে। কিছু একটা হয়। সো এরপরে আই বিকাম থার্ড। ফার্স্ট টু থার্ড। ঠিক আছে? সো আমি মানে রাগে দুঃখে আমি আসার সময় আমার ট্রফিটা ফেলাই দিই। হয়তোবা এই ট্রফিটা অনেকজনের কাছে অনেকজন এই ট্রফিগুলা নিয়ে শো অফ করে। অনেকজন এই সার্টিফিকেট নিয়ে শো অফ করে। আমি না সার্টিফিকেট নিছি, না ট্রফি নিছি। I don't need it. আমার এর থেকে অনেক ভালো, ভালো সার্টিফিকেট আছে। ৩ টা আছে। আলহামদুলিল্লাহ ৩ টা আছে। সো আমার এটা লাগবে না। সো আমি তোমাদের বলতে চাই যারা আসলে ভাই তোমাদের যাদের ইন্টারেস্ট আছে রোবোটিক্সে, মার্স রোভার টিমে আসো, জয়েন করো। কম্পোনেন্ট পাবা, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার সুযোগ পাবা। নিজেকে, নিজেকে নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। সো এটাই। মানে তোমাদের আচ্ছা। কাছে এটা কি বলবো যে সর্ট অফ রিকোয়েস্ট। কারণ রাইট নাও আসলে যেটা চলতেছে অনেকজনই আসলে মনে করে মার্স রোভার টিমে যাব। মানে এই জায়গায় তো সবাই ভাই এরা এত ভালো, ভালো কাজ করছে। আমি কি এই জায়গায় যেয়ে টিকতে পারবো কিনা? আরে ভাই আমার তো কোনো রোবোটিক্স এর জ্ঞানই ছিল না। আমি ১ম বছরই ২ টা কম্পিটিশন করতে পারছি। পরের বছর আমি টিম লিড হইছি। তাহলে তুমি কেন পারবা না? যার ভাই মানে এই আমার কথাটা আমার টিমের জি। ভিতরে কম্পিটিটর কারা ছিল জানো? যাদের অলরেডি রোবোটিক্স এ জ্ঞান আছে। যারা অলরেডি রোবোটিক্স এ অনেক কিছু করছে। হয়তোবা কারো YouTube চ্যানেল আছে। ঠিক আছে? হয়তোবা কেউ ওই টাইপের প্রজেক্ট আগে করছে। বা এই মানে এমনও আছে যে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন। তারা স্কুলে থাকতে এই রোবোটিক টাইপের কোনো বা কিছু বানায় ওই যে বিজ্ঞান মেলা আছে না? ওই জায়গায় যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হইছে। এমনও মানুষ আছে। আমি তাদের সাথে কম্পিট করছি। যেখানে তোমার ভাতে মরে যাওয়ার কথা। সো ওইটাই যে ভাই তুমি পারবা। আমার বিশ্বাস তুমি পারবা। আছে না একটা মেয়ে বলে সুন্দর করে, আমার বিশ্বাস তুমি পারবে। তো এটাই। আমার বিশ্বাস আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এটা একটা 2024 আই গেস একটা ভাইরাল মিম ছিল। রাইট। আচ্ছা ভাই, আপনি যে কথাটা বললেন এটা তো অবশ্যই সবাই অনেক বেশি মোটিভেটেড হবে। ইভেন আমি নিজেও মোটিভেটেড হয়েছি। তো হুম, এখন কেউ যদি জানতে চায় যে আচ্ছা ভাই আমি সদ্য মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। এখন আমি হচ্ছে গিয়ে যদি মার্স রোভার টিমে জয়েন করতে চাই, তাহলে আমার কি, কি শিখা লাগতে পারে? আগে থেকে আমার কি, কি শিখে যেতে হতে পারে? আচ্ছা। অথবা হুম, ধরেন একটা একটা ভেরি জেনারেলাইজড কোয়েশ্চেন হচ্ছে যে কি, কি ল্যাঙ্গুয়েজ শিখতে হয়? একটা রোবট যখন হ্যাঁ, বানাবো সে ধরেন অটোনোমাস টিমেরই পার্ট হতে চায়। তার কি, কি ল্যাঙ্গুয়েজ নিয়ে আইডিয়া থাকা লাগবে? তো এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি দিবেন? আমি যখন রোভারে ঢুকি ওই সময় আমি হলো কেবল SPL করে বের হইছি। এর আগে আমার প্রোগ্রামিং কোনো নলেজ ছিল না। কোনো লজিকই ছিল স্ট্রাকচার না? প্রোগ্রামিং। মানে না। মানে কোনো আইডিয়াই ছিল না? আমি প্রোগ্রামিং করতে পারতাম। আমি স্ক্রিপ্টিং করতে পারতাম। স্ক্রিপ্টিং অ্যান্ড প্রোগ্রামিং আলাদা জিনিস। তো স্ক্রিপ্ট বলছি না লিনাক্স ইউজ করতে পারি। আর হুম। স্ক্রিপ্টিং কি? তোমার একটা কমান্ড, তারপর আরেকটা কমান্ড, তারপর আরেকটা কমান্ড। ইফ এলস মানে ইফ এলসও আছে যে এটা হইলে এই কমান্ড করবা, এই কমান্ড করবা দ্যাটস সিম্পল। সো এর আগে আমার প্রোগ্রামিং এর নলেজ অতটা ভালো ছিল না। আমি কিন্তু SPL এ গিয়েই আমার প্রোগ্রামিং নলেজটা বাড়াইছি। তুমি শুনবা যারা আকিব জামান স্যারের কোর্স করছে, স্যার একটু রিয়েল লাইফ টাইপের প্রবলেম দিত। ঠিক আছে? যেগুলা আসলে খুবই ট্রিকি। সো আমি ওনার ওইগুলা করে, করে আসলে আমি শিখতে পারছি। ভালো প্রোগ্রামিং শিখতে পারছি। বা প্রোগ্রামিং এর প্রতি ওই কনফিডেন্সটা আসছে। মানে তুমি আমারে এখন যেকোনো ল্যাঙ্গুয়েজ দাও ভাই, আমি পারব। মানে ২ টা ল্যাঙ্গুয়েজ। তুমি সি মানে SPL আমাদের ইউনিভার্সিটিতে যদি পড়ো, SPL টা ভালো করে পড়ো, OOP টা ভালো করে করো, কনসেপ্ট গুলা শিখো। ভাই ChatGPT আছে। তারপর তোমার কোপাইলট আছে। তুমি কোপাইলটে লিখবা যে একটা ক্লাস বানাও, যে ক্লাসের এই অ্যাট্রিবিউট থাকবে, এই মেথড থাকবে। বানায় দিবে। তুমি জাস্ট ইউ নেম ইট। বলো যে তুমি C++ এ বানাবা, তুমি পাইথনে বানাবা। যা ইচ্ছায় বলো ও ওই যে বানায় দিবে। ঠিক আছে? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না। কখনই ম্যাটার করে না। ম্যাটার করে কনসেপ্ট। তুমি কি কনসেপ্ট এন্ড জানো? প্রবলেম কনসেপ্টটা জানো? প্রবলেম সলভিং আইডিয়াটা আছে নাকি?
স্কিলটা আছে নাকি। আই রাইট, থিংক দ্যাট রাইট। অলসো ম্যাটার্স আ লট। হ্যাঁ, কারণ তুমি একটা প্রবলেমকে কিভাবে সলভ করবা, হুম, ওইটা ম্যাটার করে। আর আরেকটা করে হলো যে তোমার কনসেপ্ট গুলা ক্লিয়ার কিনা। সো এসপিএল, ওপি অ্যান্ড প্রবলেম সলভিং। অ্যান্ড প্রবলেম সলভিং তুমি যখন করবা তখন ওইটার সাথে ডেটা স্ট্রাকচার সর্ট অফ চলে আসে। বাট এটা কি? এটা মানে লার্নিংটা কি? লার্নিংটা তো একটা প্রসেস, তাই না? তুমি একদিনে শিখে যাবে এরকম তো না। তুমি জয়েন করো। আমি শিখছি না, আমি যখন গেছি আমি কি সাথে, সাথে পারছি? আমি তো আমাদের বড় ভাই যারা ছিল তাদের দেখে, দেখে শিখছি। আমি তো ভাই ওই আরডুইনো দেখলেই ভয় পেতাম যে ভাই এটা কি জিনিস? পরে আমার এক বড় ভাই গেল মানে দেখালো যে, "দেখ ভাই এটা হলো আরডুইনো, এটার ভিতরে এরকম কোড করা যায়। এগুলা এই পিন আছে, এগুলার এইভাবে অ্যাক্সেস করে।" দ্যাটস ইট। YouTube, ফ্যাকাল্টি মেম্বার, ল্যাব ফ্যাকাল্টি মেম্বার সবার থেকে বেটার কে জানো? বড় ভাই। সো বড় ভাই থেকে সত্যি। বেটার শেখা যায়। বড় ভাই বা বন্ধু। সো এইগুলা কোথায় পাবা? কোন একটা টিমে পাবা। এটাই। কোন একটা টিমে পাবা অথবা তোমার যদি ফ্রেন্ড সার্কেল থাকে যে জানে, সেও তোমাকে হেল্প করতে পারবে। বুঝছো? যেমন আমার হচ্ছে ইউনিভার্সিটির সবচেয়ে ক্লোজ বা হচ্ছে গিয়ে ফেভারিট হুম, বড় ভাই, যে আমার অ্যাকচুয়ালি ভাই নেই। আমরা ২ বোন। হুম। তো ভাইয়া ইজ লাইক সাকিব ভাই টু মি ইজ লাইক দ্য ব্রাদার আই নেভার হ্যাড এরকম। তো ভাইয়ার কাছে আমি যেকোনো প্রবলেম এ পড়ি আমি জাস্ট ভাইয়ার কাছে চলে যাই। ভাইয়া এটা কিভাবে করব? বা এসপিএল এ খারাপ করছি। আমি হচ্ছে এমনও হয়েছে যে আমি এক্সামের আগের দিন আমি এসপিএল একটা প্রবলেম সলভ করতে পারছি না। কোথাও থেকেই পারছি না। ChatGPT হেল্প নিলাম পারছি না। আমি ভাইয়ার কাছে চলে যেতাম যে, "ভাই আমাকে একটু হেল্প করেন।" তখন ভাইয়া করতো কি প্রবলেম যে সলভ করে দিত সেরকমও না। ভাইয়া হচ্ছে আমাকে মোটিভেট করতো যে, "তুমি তো পারবা। আরে তোমার তো প্রবলেম সলভিং তুমি যে প্রসেস আগাচ্ছ এটা তো ঠিক আছে।" তখন দেখা যেত মোটিভেটেড হয়ে আমি হচ্ছে গিয়ে সলভ করে ফেলতাম। এরকম স্টোরিও আছে। তো অ্যাকচুয়ালি ভাইয়া যেটা বলেছেন সেটা অ্যাকচুয়ালি ট্রু। মানে একটা টিমে থাকলে একটা কারো কোনো একটা বড় ভাই বা কারো যদি উইং এর আন্ডার এ থাকা যায় তাহলে একটা জিনিস অ্যাকচুয়ালি খুব ইজিলি শিখে ফেলা যায়। রাইট। ভাইয়া যদি হুম, একটু জানতে চাই যে এটা তো বললেন মার্স রোভার টিমের। কেউ যদি ধরেন হুম, রোবোটিক্স এক্সপ্লোর করতে চায়, রোবোটিক্স সাইডটা, তাহলে হুম। তার কিভাবে শুরু করা উচিত বা এটা নিয়ে যদি ১-২ টা কথা বলতেন। আহ একটা হচ্ছে সেলফ স্টাডি করতে পারবা। বাট এই জায়গায় সেলফ স্টাডি করে না তুমি হারায় যাবা। মানে ইন্টারনেটের যুগে সমস্যা এইটা যে তুমি কি মানে কোন জায়গায় শুরু করবা? তুমি তো এটাই কনফিউজ হয়ে যাবা। মানে যেমন আমি আমার এখন ক্যারিয়ার মানে এমন একটা জায়গায় আছি আমার একটা সিলেক্ট করতে হবে। কি করব? আমি এই জায়গায় না কয়েক মাস ধরে গোলায় আছি। মানে মানে কোনটা করব? এইটা করব না ওইটা করব। আর ওইটা যদি করি কোন টেকনোলজি দিয়ে করব? মানে মাথা খারাপ হয়ে গেছে। সো সেলফ স্টাডি করতে পারো। বাট আমার মনে হয় যে একজন মেন্টর থাকা খুবই ইম্পোর্টেন্ট। যে তোমাকে সঠিক রাস্তাটা দেখাবে। একজন মেন্টর কে জানো? একজন মেন্টর হলো তোমার কথা শুনবে। তোমাকে জাজ করবে যে তুমি কি, কি চাও বা তোমার ভিতরে কি, কি ক্যাপাবিলিটি আছে। ওইটা অনুযায়ী তোমার প্রিফারেন্স, তোমার ক্যাপাবিলিটি ২ টার উপরে তোমাকে একটা পথ দেখাবে যে ভাইয়া তুই এই পথে যা। এটা হলো একজন মেন্টরের কাজ। কারণ তোমার কাছে তো ভাইয়া দুনিয়া রয়ে আছে। তুমি কোনটায় যাবা? তুমি দেখবা এইটায় যাচ্ছ, এটা দেখলে ভাল লাগছে না। এটায় যাবা, এটা ভাল লাগছে না, এইটায় যাবা। সো দেখবা তুমি হারায় গেছো। এটা তো খাওয়া যাবে না। সো ২ টা ওয়ে, ১ গেট এ মেন্টর মানে কোনভাবে একটা মেন্টর ভালো একজন মেন্টরকে জোগাড় করো ১ সেলফ স্টাডি করো। ২ কোন একটা টিমের সাথে কোন একটা ভালো টিম। দুনিয়াতে বহুত টিম আছে, ভোগী-যোগী টিম আছে, এই টিম, ওই টিম। সো খুব ভালো একটা এস্টাবলিশড যদি নাও হয়, জাস্ট যদি ভালো হয় তারা। ঠিক আছে? সো ক্যাপেবল, ভালো, হনেস্ট এরকম একটা টিমের সাথে মার্জ হয়ে যাও। সো বললাম ২ টা। সো আমার কাছে I feel like যে ২ টাই খুব ভালো। যদি তুমি করতে পারো। যেমন আ যদি তোমার ভালো একটা মেন্টর থাকে তাহলে তো তোমার একটা টিমের দরকার নেই। মেন্টরই তোমারে দেখাবে যে ভাই এই পথে যা। তাই না? সো এটাই। আচ্ছা। হুম, আম তাহলে ভাইয়া আপনি যে কথাটা বললেন সেটার ক্ষেত্রে কিন্তু আমি একটা ভালো জিনিস রিলেট করতে পারলাম। আপনি যে বললেন যে যেকোনো পথে যাওয়ার জন্যই বা লাইফ এ প্রোগ্রেস হওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা খুব ভালো মেন্টরের দরকার হয়। আমাদের পডকাস্টের নামই কিন্তু মেন্টরস মাইক। তো আজকে অ্যাকচুয়ালি আপনি আমাদের মেন্টর। আপনি যা বলছেন সেখান থেকে আমি আর যারা আমাদের অডিয়েন্স আছেন তারা হুম, সবাই কিন্তু একটা পথ পেয়ে যাবেন। মানে বুঝতে পারবেন যে আচ্ছা আমার এখানে ইন্টারেস্ট আছে আমি এটাতে কিভাবে আচ্ছা, অগ্রসর হতে পারি। অলরেডি সবাই বেশ ভালো একটা আইডিয়া আই গেস পেয়ে গিয়েছে। আচ্ছা। যদি আমার কথায় কেউ উপকৃত হয় তাহলে তো ভাই আমার জন্য দোয়া করো। দ্যাটস ইট আর কিছু লাগবে না। জি ভাই অবভিয়াসলি। ভাইয়া একটা জিনিস যদি হ্যাঁ, জানতে চাই যে মার্স রোভার টিমে যুক্ত হওয়ার যে
ইন্টারভিউ প্রসেসটা কিরকম হয়ে থাকে? এটা অ্যাকচুয়ালি অনেকের জানতে চাওয়া থাকে যে হুম, কিভাবে কি হয়ে থাকে? এপ্লাই করা থেকে শুরু করে কিভাবে টিমে অ্যাসাইন করা হয়? এটা হুম। যদি আপনি একটু শর্ট করে আচ্ছা। বলতেন সবাইকে। সো ফার্স্ট অফ অল হলো একটা সময় আসে যখন এপ্লাই করতে হয়। ঠিক আছে? মানে আমাদের Facebook এ পোস্ট করা হয়। ওইটার উপরে এপ্লাই করতে হয়। Google ফর্ম টাইপ দেওয়া থাকে। ওইটা এপ্লাই করো। এরপরে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। তোমার একটা ইন্টারভিউ নেওয়া হবে। তোমাকে জিজ্ঞাসা করবে বেসিক কোয়েশ্চেন যে হুম, তুমি কি পারো? কোন টিমে কাজ করতে চাও? ওই রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? বা এক্সপেরিয়েন্স যদি না থাকে তাহলে ওই রিলেটেড কোনো কাজ করছো কিনা? যেটা তুমি হয়তোবা জানো না। বাট আমি জানি যে হয়তোবা ওই টাইপের কাজ করতে পারে। ঠিক আছে? সো আমি ওকে জিজ্ঞাসা করলাম। যেমন ধরো অটোনোমাস টিম। আমি বললাম যে, "আচ্ছা তুমি কি SQL কোর্সটা করছো? তুমি কি ডেটা স্ট্রাকচার কোর্সটা করছো?" আমি জাস্ট ওকে তখন জাজ করব। ঠিক আছে? এরপরে ওদেরকে সিলেক্ট করা হয়। তারপর ওদের হলো ৩ মাসের একটা ট্রেনিং করানো হয়। ইন্টার্নশিপ পিরিয়ড চলে। সো এই জায়গায় ওদের সব শিখানো হয়। ধরো ইলেকট্রনিক্সও শেখানো হবে, সফটওয়্যারও শিখানো হবে, মেকানিক্যালও শিখানো হবে। এরপর দেখি যে কে কোনটা থেকে ভালো কাজ করতে পারতেছে। যে জায়গায় ভালো কাজ করতে পারবে, তারপর তাকে একটা অফার দেওয়া হবে যে, "ভাই তুমি এই টিমের সাথে চাইলে অ্যাটাচ হইতে পারো।" আর যদি অনেকজন মনে করে যে, "না, ওই টিমে আমি যাব না।" সো এটা তার উপর ডিপেন্ড করে। সে তখনও স্টিল অ্যাজ এ ইন্টার্ন হিসেবে থাকতে পারবে। মানে এটা পুরোটাই তার উপর ডিপেন্ড করে। আর আরেকটা ওয়ে আছে, সেটা হলো ওয়াইল্ড কার্ড। আমরা তো সবাই ওয়াইল্ড কার্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। জি, জি ভাইয়া। যদি তুমি মনে করো যে, "ভাই, যে আমি শিখতে চাই। আমি কিছু পারি না, বাট আমার মনে হইতেছে যে আমি পারবো।" তাহলে সোজাসুজি আমাদের রাইট নাও যে আমাদের মেন্টর আছে, এমডি আবিদ হোসেন লেকচারার ইউআইইউ। সো ওনার কাছে যেতে হবে। ওনার রুম নাম্বার কত? ৬১৯। ৬১৯। সো স্যারের কাছে যাবা। স্যারের সুন্দর করে একটা সালাম দিবা। তারপর স্যারের যে কনভিন্স করবা যে, "স্যার, আমি তো স্যার এটা করতে চাই। প্লিজ দেখেন আমাকে নেওয়া যায় কিনা?" অবভিয়াসলি আমার মনে হয় তোমাকে নিবে। সো ওয়াইল্ড কার্ড সবসময় খারাপ না। আমি নিজে ওয়াইল্ড কার্ড দিয়ে গেছি। অ্যান্ড আমি অনেক দেখছি অনেকজন ইন্টার্নশিপ পিরিয়ডে হারায় গেছে। বাট আমি তো হারাই নাই। আমি ওয়াইল্ড কার্ড দিয়ে গেছি, আমি তো হারাইনি। সো ট্রু। ওয়াইল্ড কার্ড আমার কাছে খারাপ না। ওইটাই। বাট বিষয় হলো অনেকজনই এমনও আছে যে ভুং-ভাং করতে গেছে হারায় গেছে। তুমি যদি জেনুইন হও ভাই, তুমি কোথাও হারাবা না। তুমি ইন্টার্নশিপেও হারাবা না। তুমি যদি ওয়াইল্ড কার্ড নিয়ে যাও, তুমি হারাবা না। সো তোমার যদি মনে হয় তুমি জেনুইন, প্লিজ গিভ ইট a ট্রাই। স্যারের কাছে যাও, এখনো সুযোগ আছে। শনিবার ভাইয়া কিন্তু সময় একটা আছে। মারাত্মক টিপস দিয়ে দিলেন সবাইকে। হ্যাঁ, সো চাইলে করতে পারো। স্যারের রুম নাম হলো ৬১৯। যাবা দেখবা স্যারের ওখানে গেলে তো দেখতে পারবা যে আইদার রুমে আছে না হলে তোমার ওখানে কাউন্সেলিং আওয়ার আছে। সো কাউন্সেলিং আওয়ারে চলে যাবা বা স্যারের একটা ফোন দিবা বা স্যারের একটা মেইলও করতে পারো। এখন তো সবার একটা সার্চ করলে হয়। এমডি আবিদ হোসেন ইউআইইউ লিখে সার্চ করবা, দেখবা যে ওখানে স্যারের ইনফরমেশন সব ইউআইইউ এর ওয়েবসাইটে আছে। মেইল দিবা, ফোন দিবা, কথা বলবা। ওকে, ভাই পিপল কেউই নোট তোমারে ইট কোনো ডাউন। জিনিস গালে উঠায় খাওয়াই দিবে না। হুম। এই দুনিয়াতে সেই টিকে থাকে যে খায়ে থাকতে পারে। তাই বলে যে ঘুষ খাওয়া শুরু করে না। বুঝছো? তোমরা তো অনেক দুষ্টু। ঠিক আছে? না, না ভাইয়া। এরকম কেউ আশা করি আমাদের অডিয়েন্স এর মধ্যে এমন কেউ নেই। আমরা সবাই আচ্ছা, খুব ভালো বাচ্চা। কারো জিনিস কেড়ে খাওয়া যাবে না। বাট নিজের অধিকারটা অর্জন করে নিতে হবে। ঠিক আছে? এক্সাক্টলি। তুমি যদি অনেক নাইভ হও, মানে আমি এখন একটা টেস্ট করি যে মানে সাইকোলজিক্যাল একটা টেস্ট করি যে টেস্ট করি যে আমার কেমন হওয়া উচিত। আমি টেস্ট করি আমি মাঝে মাঝে খুব নাইভ হয়ে থাকি। সো তখন দেখি যে মানুষ আমারে লাথি মারতেছে। ঠিক আছে? তারপর আমি একসময় আচ্ছা। খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকি। ঠিক আছে? সো তখন দেখি মানুষ আমারে খারাপ কথা বলছে। সো মাঝে মাঝে এরকম ট্রাই করবা যে ব্যালেন্স করবা। না বেশি নাইভ হওয়া যাবে, না বেশি অ্যাগ্রেসিভ হওয়া যাবে। মাঝামাঝি থাকতে হবে। সো জি ভাইয়া। না এটা ট্রু। ভেরি গুড অ্যাডভাইস। ভেরি গুড এটা অ্যাডভাইস। খুবই ট্রু। না হলে ভাই তুমি দুনিয়াতে টিকে থাকতে পারবা না। তুমি যেই জায়গায় যাবা দেখবা যে তুমি কাজ করতেছো, প্রমোশন আরেকজন পাইতেছে। এটা হয়। এক্সাক্টলি। এটা হইতে দেওয়া যাবে না। তোমার নিজের খাবার অধিকারটা কেউ যেন অ্যাকচুয়ালি কেড়ে না আদায় করে খাইতে নিতে হবে। হ্যাঁ, নিজের অধিকার আদায় করতে হবে। কেউ দিয়ে দিবে না। সো এটাই। এক্সাক্টলি। ঘুম থেকে উঠো, স্যারেরে যাও, একটা কল দাও। যারা আছো, যারা আছো। এটা মেবি আমিই করব এখন। ওকে। আচ্ছা ভাইয়া, তাহলে এটা খুবই একটা মজার কোয়েশ্চেন হবে আপনার জন্য যে কেউ যদি মার্স রোভার টিমে জয়েন করে, হুম। রোভার টিমটাকে ম্যানেজ করা, সেখানে প্রপারলি পার্টিসিপেট করা, সেই সাথে একাডেমিকটাও ম্যানেজ করা। এটা কি করা পসিবল নাকি একাডেমিক অ্যাকচুয়ালি বিসর্জন দিয়েই রোভার টিমে জয়েন করতে হবে? আচ্ছা। আ আচ্ছা একটু যদি আমি একাডেমিক আপনার কাছ থেকে
মিক্সড একটা অ্যানসার পাবো, আমি বুঝতে পারছি। আমার আচ্ছা, লেট মি বি জেনুইন। সো ওকে। আমি যখন রোভারে ঢুকি তখন আমার সিজিপিএ ইট ওয়াজ হাই রাইট দেয়ার। এরপর আমাকে কেউ স্ট্রেস দেয় নাই, আমাকে কেউ বলে নাই করো, বাট আমার নিজের কাছে গোল ছিল যে আমার একটা এমন সফটওয়্যার বানাইতে হবে যেটা আগামী জেনারেশন গুলো ইউআইইউ মার্সটুবার টিমের অটোনোমাস টিমে যারা আছে ওদের জন্য বেগ পোহাইতে না হয়, ওরা যেন এত কষ্ট না করতে হয়। তো আমি ওদের স্ট্রেসটা নিজের উপর নিয়ে একটা সফটওয়্যার বিল্ড করছি। তুমি যদি যাও যে জিজ্ঞাসা করো, আবিদ স্যারের কাছে জিজ্ঞাসা করো যে সাকিব ভাই যে সফটওয়্যারটা বানাইছে, মানে এটা কি আপনি এক্সপেক্ট করছেন? উনি আমার প্রতি তো ভাই এক্সপেক্টই করে নাই যে আমি সফটওয়্যারটা বানাবো। আমার বলছো যে সাকিব এত প্রেশার নিস না, আমাদের পিছনেরটা তো আছে, ওইটা তো স্টেবল, তুই এত প্যারা নিস না। বাট আমি নিছি, আমি করছি। আমি কার জন্য করছি? নিজের জন্য করছি। আই হ্যাড টু প্রুভ মাইসেলফ। মানে এটা আমার একটা সমস্যা, আমি না শুনতে পারি না, আই ক্যান্ট হিয়ার নো। মানে যখন জিনিসটা আমার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আমি কি পারবো কিনা, সো জিনিসটা মাঝে মাঝে খারাপও। মানে আমি একটা সময় এমনও হয়েছে যে নাফারমান হয়ে গেছিলাম, নিজের হাতের দিকে তাকাইতাম আর বলতাম যে আই উইল রাইট মাই ওন লাক, আস্তাগফিরুল্লাহ। সো এরকমও হওয়া যাবে না, বাট নিজের উপর ভরসা রাখতে হবে, তুমি পারবা, দ্যাটস ইট। আমি আমার রেজাল্ট খারাপ হয়েছে, নিজের জন্য খারাপ হয়েছে, বাট হ্যাঁ আমি এটা পুষায় নিতে পারছি। আমাদের রোভার টিমে থেকে 3.99 নিয়ে বের হয়েছে একজন মানুষ, তাহলে তুমি কেন পারবে না? মাহফুজুর রহমান মুবিন ওনার নাম। আমাদের আর একটা কারেন্ট টিম মেম্বার আছে, ওর নাম সাইফ আল শাদ, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড ভার্সিটিতে। জি ভাইয়া। সো ও তো ইন্ডিয়াতে গেল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে, ওর সিজিপিও 3.99। তাহলে এরা দুজন কিভাবে রোভার টিমে থেকে ওর নিজের সিজিপিএটা ধরে রাখছে? কেমনে পারছে? আমি পারিনি, আমার ব্যর্থতা, ওরা পারছে। সো তুমি যে গেল তোমার সিজিপিএ নষ্ট হবে এরকম না, তুমি ম্যানেজ করবা, তুমি টাইম, পড়াশোনা, মানে রোভার আর পড়াশোনা দুইটা ম্যানেজ করবা, দ্যাটস ইট। গ্রেট মানে আমি অ্যাডভাইস। আসলে অ্যাকচুয়ালি মানুষকে দিয়ে অ্যাকচুয়ালি ইম্পসিবল বলতে কিছুই নাই। রাইট। আরেকটা কথা যেটা এই যে ভাইয়াগুলো মানে সাইদ ভাইয়া, তারা অ্যাকচুয়ালি আমাদের জন্য মোটিভেশন হয়ে আছে যে রাইট। তারা পেরেছে, তাহলে আমি কেন টেনশন করব? তারা পারলে হ্যাঁ, আমিও পারবো। রাইট। সো তোমাদের যদি এটা নিয়ে কোনো শঙ্কা থাকে যে তুমি কি মানে দুইটা নিয়ে কিভাবে কিভাবে তুমি রোভারে বা কোন একটা টিমে কাজ করার সাথে সাথে পড়াশোনাও ভালো করতে পারবা, ডোন্ট কাম টু মি, সাইফের কাছে যাও। ঠিক আছে, সাইফকে তুমি হ্যাঁ, এই যে সাইদ আমাদের ভাইয়ের কাছে অ্যাকচুয়ালি অ্যাডভাইস নিতে যেতে হবে রাইট। আমার, যেটা বুঝতেছি, ফর মোটিভেশন। আচ্ছা হ্যাঁ, ওকে তোমরা হলো রোভারের আমাদের যে 10 তলায় আমাদের আমাদের ল্যাবটা 1005 ওই জায়গায় গেলে সাইফরে পাবা। সো সাইফকে যাবা, সাইফকে জিজ্ঞাসা করবা যে ভাই কেমনে করা যায়। সো ভাই কি ও এক্সচেঞ্জ প্রোগ্রাম বেটার থেকে বলতে চলে পারবে। এসেছেন? হুম হুম। হ্যাঁ, ও ভাই কি স্টুডেন্ট এক্সচেঞ্জ এক্সচেঞ্জ প্রোগ্রাম? প্রোগ্রাম থেকে চলে আসছে আচ্ছা রিসেন্টলি আচ্ছা আসছে। আচ্ছা আচ্ছা। তাহলে একটা হচ্ছে আবিদ স্যার, একটা হচ্ছে সাইফ ভাই, সেই সাথে সাকিব ভাই, এই তিনজনকে সবাই নজরে রাখবা, ভাইয়াদের কাছে খালি অ্যাডভাইস নিতে যাবা। আচ্ছা, আচ্ছা সমস্যা নেই। ভাইয়া, এখন যদি আমি একটু ইউআইও মার্স রোবট টিম, এটা নিয়ে আমরা অনেক কিছু জানলাম। এখন যদি হুম, আমি আপনাকে একটু ইন জেনারেল রোবোটিক্স রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে চাই অ্যাবাউট দি হুম। ফিউচার অফ রোবোটিক্স। এখন আচ্ছা। একটা কিন্তু বার্নিং কোয়েশ্চেন সবার মনেই থাকে যে রোবোটিক্স বা এআই এটা কি সবার জব মার্কেট খেয়ে দিবে নাকি? একদম সোজা বাংলা ভাষায় সবাই যেটা কোয়েশ্চেন আহ করে থাকে। হুম, এটা নিয়ে আপনার ওপিনিয়ন কি? বিকজ একই সাথে দেখা যায় কি একটা যেমন একটা পসিবিলিটি আছে যে রোবটস এসে মানুষের জব গুলো নিয়ে যাবে। সেই সাথে কিন্তু এমনও হচ্ছে যে রোবটসই কিন্তু জব জব অপরচুনিটি ক্রিয়েট করছে। তো এই হুম। ম্যাটারটা নিয়ে আপনার ওপিনিয়ন কি, বা আপনি কি ভিশন দেখেন? হ্যাঁ, অনেক মানুষের জব চলে যাবে, এটা ট্রু। কাদের যাবে? মনে করো এমনও মানুষ ছিল যাদের কাজ ছিল কোন একটা খাতা থেকে ডেটা গুলো দেখে এক্সেলে ওঠানো। তাদের জব কে খাইছে? ক্যাম স্ক্যানারে খাইছে। ট্রু, ট্রু, সো ট্রু। এই টাইপের যারা কিছু কিছু জব আছে যেগুলো চলে যাবে, এটা ট্রু। বাট হ্যাঁ, এআই আমাদের জন্য আসলে একটা কালসাপ প্লাস ব্লেসিং। তুমি দেখো এআই এর থ্রুতে তুমি অল্প টাইমে অনেক ভালো সফটওয়্যার বানানো শিখতেছো, প্লাস বানানো মানে শেখার টাইমটাও কমাইতেছে। তারপর তুমি যে শিখতে পারতেছো এইটাও কিন্তু অনেক কিছু আছে ভাই, তুমি এইটার জিনিস তুমি খুঁজে পাবা না কোথাও, বা তোমার ওইভাবে কেউ শিখাবে না। চ্যাট জিপিটি তোমার শিখাইতে পারে। সো এআই একটা ব্লেসিং প্লাস আমাদের জন্য একটা থ্রেট। সো চেষ্টা করো
চ্যাট জিপিটি রে, মানে চ্যাট জিপিটি না, অ্যাকচুয়ালি এআই কে, ঠিক আছে, যে এআই গুলো আছে এইগুলাকে যেন তুমি ইউজ করতে পারো, প্রপারলি ইউটিলাইজ করতে পারো। ভাই একটা সময় ছিল গুগল সার্চও কিন্তু অনেকটা এআই এর মতো ইউজ হয়েছে। দেখো ক্যালকুলেটরের আগে হিউম্যান ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর এসে তাদের জব খাইয়ে দিছে না? এক্স্যাক্টলি, ইয়েস। রাইট। সো ভাইয়া বিষয়টা হলো টেকনোলজি এরকম আসবে, টেকনোলজি এরকম ইভলভ হইতে থাকবে। এখন আমরা যাদেরকে বড় কোম্পানিতে যারা অনেক সিনিয়র, অনেক বড় বড় সিনিয়র, যে ধরো সিইও, যারা সফটওয়্যার আগে ইঞ্জিনিয়ার থেকেই তারা হয়েছে, সো তারা যখন ছিল তাদের কাছে তো এত মডার্ন টেকনোলজি ছিল না, তারা কিন্তু নিজেদেরকে ইভলভ করছে। তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, তুমি তো এই জিনিসটা তোমার মাথায় থাকা উচিত যে আমি টেকনোলজির সাথে নিজের ইভলভ করব। যে ইভলভ করবে এক্স্যাক্টলি, সে টিকে থাকবে, যে ইভলভ করবে না সে হারায় যাবে। সিম্পল। এক্স্যাক্টলি। যারা অ্যাকচুয়ালি নিজেকে অ্যাকচুয়ালি এই যে টেকনোলজির সাথে ইভলভ করতে চাচ্ছে, তাদের মাথায় না আই থিংক এই কোয়েশ্চেনটা কখনো আসবেই না যে রোবট এসে আমার মার্কেট খেয়ে দিবে নাকি। বিকজ না, তার মধ্যে কনফিডেন্স এটাই থাকবে যে একটা রোবট আমার সাথে কখনোই কম্পিট করতে পারবে না, বিকজ রোবটকে আমি বানিয়েছি, সে কেন আমাকে ওয়েট লিড। ওয়েট আমি একটা জিনিস বলতে চাই। আচ্ছা, ওকে, হ্যাঁ বলেন। দেখো, তুমি চাইলেই সফটওয়্যারে একটা পিকচার রাখতে পারো, হয়তোবা অনেক সুন্দর হবে, বাট একটা মানুষ হাত দিয়ে পেইন্টিং আঁকতেছে, ওটার দাম বেশি, ঠিক আছে? ট্রু, ট্রু। আছে, এটা একটা ইয়া আছে তোমার এখানে, একটা তোমার একটা দ্বন্দ্ব আছে যে এনএফসি টাইপ, যে ডিজিটাল এই সেই, ওই জিনিসগুলো না কয়েকদিন ট্রেন্ডে থাকে এরপর হারায় যায়। তুমি মানুষের এফোর্টটা চেঞ্জ করতে পারো না। দেখো, গাড়ি যেগুলো আছে এগুলো কিন্তু রোবটেই বানায়, মানুষে তো আর বানায় না, রোবটেই তো হুম। বানায়। কিন্তু জাপানিজ একজন আছে, আমি নাম ভুলে গেছি ওনার, ওই লোকটা কি করে সুন্দর গাড়ি আনতেছে, ওইগুলার ভাঙতেছে, নিজে রিবিল্ড করতেছে, বিক্রি করতেছে, ওনার গাড়ি অনেক টাকায় বিক্রি হয়। সো মানুষ ওকে, ওনারটা কেন নিতেছে? আর্টের দাম আছে রে ভাই। সো ইয়েস, ট্রু, অনেক ট্রু। জিনিস আছে যেটা মানুষের থেকে বেটার কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে? সো রাইট। মানুষের অবভিয়াসলি দাম অন্য জায়গায়। তো ভাই তুমি যদি এভাবে চিন্তা করো, আজকে নিউক্লিয়ার মিসাইল এসে আমাদের, দেখো, যারা নিউক্লিয়ার মিসাইল বানাইছে তারা তো এটা যদি চিন্তা করতো যে আমার উপর এসে পড়বে আমি ধ্বংস হয়ে যাব, তাহলে তো তারা বানাইতো না। বাট এক্স্যাক্টলি। এটা কিন্তু আমরা আটকাইতে পারিনি, সবাই হুম। বানাইতেছে, লুকায় লুকায় সবাই এইটা বানাইতেছে। So, তুমি এটা আটকাইতে পারবা না, যেটা আটকাইতে পারবা না, সো ওইটার পার্ট হইতেই হবে। সো আর রোবোটিক্স, যেটা বাংলাদেশে যদি রোবোটিক্স এর স্কোপ বলি, বাংলাদেশে রিসেন্টলি কিন্তু অনেক স্টার্টআপ তৈরি হয়েছে যারা রোবোটিক সলিউশন দিয়ে থাকে। যেমন তোমাকে বলবো যে টাইগার আইটি নাম যদি শুনে থাকো, এই কোম্পানিটা বাংলাদেশে যেই মেট্রো রেল আছে, তারপর যেই ভোটারের যেই কাজগুলো আছে, এই জায়গায় কি ইলেকট্রনিক ডিভাইস আছে না, জি ভাইয়া। এইগুলা কিন্তু ওরাই দেয়, ওরাই প্রোভাইড করে, ওইটাই সাপোর্ট দেয়। সো হ্যাঁ, তুমি রোবোটিক্সে কাজ করলে তোমার কিন্তু ইলেকট্রনিক্স প্লাস সফটওয়্যার বা হার্ডওয়্যার সবকিছুরই জ্ঞান আসতেছে। সো তুমি এই সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। হুম। তারপর ওই যে আরো বললাম যে আরো কিছু যে তোমার স্টার্টআপ আছে, স্টার্টআপ গুলাতে তুমি কাজ করতে পারবা। অনেকজন আছে ধরো যে তোমার তার আহ, দেখো না, অনেক করে যে চার দোকান দিছে, চার দোকানে সুন্দর করে গিয়ার গিয়ার আছে না, তো এরকম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গিয়ার টিয়ার লাগায় রাখছে অ্যাস্থেটিক ফিল দেওয়ার জন্য। অনেকজন চাইলে তো এরকমও করতে পারে যে আমার চার দোকানে একটা রোবট আছে, লাইন হুম। ফলোয়ার রোবট, যে যায় তোমার চা সার্ভ করে, করতেই পারে। তো ভেরি গুড আইডিয়া। এরকম মজা করে, পেলাম এটা শুনে। হ্যাঁ, করে হ্যাঁ, করে হ্যাঁ। মানে এটা কিন্তু করে, অনেক জায়গায় করে। সো এই টাইপেরও কিন্তু তোমার কাস্টমার আছে। হুম। তারপর হোম অটোমেশন করে অনেকজনে, হ্যাঁ। ঠিক আছে? তুমি বসে কল অফ ডিউটি খেলতেছো, তোমার আব্বু এসে এখন তোমার মারবে, সো তুমি একটা অটোমেশন বানাও, তাই না? তো করে তাই। আমাদের রোভারে একজন আছে, আমার সিনিয়র হবে, ওনার নাম হলো তাওসিফ তরাবি, ভাঙাড়িওয়ালা, ওনার একটা পেজ আছে ভাঙাড়িওয়ালা, সে এই টাইপের একটু ক্রেজি প্রজেক্ট বানায়। সো ওনারে ফলো দিতে পারো। তো আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সো আমি এই যে আরেকটা জিনিস, যে তুমি যদি কোন একটা টিমের সাথে কাজ করো, ভাই তুমি দেখবে এক একটা জেম, মানে ভালো কাজ করে এরা। সো এদের কাছ থেকে শিখতে পারবা। আমি তো তোমার কিভাবে হার্ডওয়্যারকে প্রোগ্রাম করে এটা আমি জানতাম না। আমার বন্ধু আছে ফাহিম, ও ইলেকট্রিক্যাল টিম লিড ছিল। ওর কাছ থেকে শিখছি, আবিদ ভাইয়ের থেকে শিখছি। সো এমনও হইছে যে আমাদের যেই আরটিকে যেইটা আছে ওইটা আনা হইছে, ওইটার জন্য লাইব্রেরি এক্সিস্ট করে না। পাইথনে লাইব্রেরি এক্সিস্ট করে না। ওইটার জন্য আমি নিজে লাইব্রেরি লিখছি। সো ওকে।
সো হার্ড মানে এই দেখো যার হার্ডওয়্যারের প্রতি কোনো এক্সপিরিয়েন্স নাই প্লাস মানে ইন্টারেস্টও নাই, সে হার্ডওয়্যারের উপরে একটা লাইব্রেরি লিখে ফেলছে। কেমনে লিখছে? সঙ্গ দোষে লোহা ভেসে গেছে তার। মানে খুব মানে ভালোভাবে তার লোহাটা ভাসছে। সো এইভাবে আসলে জিনিসটা হইছে। সো তুমি যখন একটা পরিবেশে চলে যাবা, ওই পরিবেশ থেকে তুমি অনেক কিছু অ্যাডাপ্ট করবা। তোমার থেকে অনেক কিছু রিলিজ হবে, তারাও এগুলা অ্যাডাপ্ট করে ফেলবে। সো বলে না যে সব রসুনের একটা জায়গায়। সো অনেকটা ওরকম হয়ে যাবা যে তুমি একটা জায়গায় যদি যাও, সো দেখবা যে তাদের ভিতর থেকে তোমার ভিতরে অনেক কিছু চলে আসছে। তো তুমি যেই সার্কেলে মিশবা, ওই সার্কেলের মতো তুমিও হয়ে যাবা। এটার বড় এক্সাম্পল তো তুমি। হ্যাঁ, আমি নিজে আসলে। হ্যাঁ, সরি। আচ্ছা ভাইয়া, যদি আরেকটা প্রশ্ন করতে চাই, যে এখানে যারা ছোটরা আছে তাদের মনে এই প্রশ্নটা আসবে যে আমি এখন যদি রোভারে জয়েন করি, হ্যাঁ আমি এখন অনেক এক্সপিরিয়েন্স গেইন করব, আমি একটা সার্টিফিকেট পাবো, কিন্তু হুম, এটা কি ফিউচারে তাদের জব পেতে হেল্প করবে? হুম। আচ্ছা, তো কেন হেল্প করবে আমি বলি। তোমরা যদি কেউ সেন্ট জোসেফ, তারপর হলো ইয়াতে, তারপর আসলে কি যেন নাম ভুলে গেছি আমি, আসলে আমার সমস্যা আছে, আমি হঠাৎ করে ভুলে যাই। নো প্রবলেম, হ্যাঁ। কলেজ আছে না একটা ছেলেদের অনেক ফেমাস, আমি পরীক্ষা দিছিলাম, আমার হয়নি যে নটরডেম। নটরডেম। সো এই আচ্ছা। দুইটা জায়গায় আমি পরীক্ষা দিই। আমার সেন্ট জোসেফে হলো আমি তোমার ইয়া ছিল, আমার যে ওয়েটিং লিস্টে ছিলাম, বাট আনফরচুনেটলি ওখানে হয়নি। সো ওই জায়গায় ভাইবা নেই, ভাইবাতে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি এক্সট্রা কারিকুলার কিছু করো কিনা। ঠিক আছে, একটা ছেলেকে আমাদের ভার্সিটি থেকে কানাডাতে পাঠানো হয়েছে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে, ওর থেকে বেটার ক্যান্ডিডেটও ছিল, তারে পাঠানো হয়নি কেন? ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। সো ওকে, একটা পর্যায়ে যে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার একটা গ্রেট অ্যাডভান্টেজ দিবে। কারণ কি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কারা করে? যারা পড়ালেখার পাশাপাশি অন্য কিছুও করতে পারে। সবাই এটা পারে না। সবাই পারে না এক্স্যাক্টলি, ভাই, এটা এক্স্যাক্টলি, ট্রু। সবাই চায় কিন্তু পারে না সবাই। পারে না, অথবা তার চেষ্টাই করে না। চেষ্টা করলে পারা হুম। যায়, তারা হয়তোবা চেষ্টাই করেনি। সো তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো, এই টাইপের জায়গায় তুমি অনেক আপার হ্যান্ড পাবা। বুঝছো? যত ভাইবা আছে, যত ভাইবার আছে, ইভেন চাকরিতেও। সো ভাইভাতে এগুলো অনেক ইম্প্যাক্টফুল। আমি যেমন তোমার আমি একটা ইন্টারভিউ দিছিলাম একটা জায়গায়। তো ওই জায়গায় আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা আমার এক্সট্রা কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা। তখন আমি বললাম আমার বেস্ট মার্স রোভার টিম, সেটা বললাম। সো ওইটাই আমাকে অনেক হেল্প করছিল তখন, যে ওইটা থেকে আমার মানে আমি নিজেকে কিভাবে দেখাইছি আমার ভিতর, আমি টিম ওয়ার্ক করতে পারবো। দুনিয়াতে তুমি একটা জায়গায় জব করতে চাও বা কিছু করতে চাও, তুমি যদি টিম ওয়ার্ক না করতে পারো তাহলে তো আলটিমেটলি হবে না। তুমি একা কি করবা? বুঝছো? জি সো ভাইয়া, ট্রু। আমরা দেখি না যে ইলন মাস্ক অনেক কিছু করছে, হি ইজ এ হুম। টিম প্লেয়ার, সে কিন্তু ওয়ান ম্যান আর্মি না। Exact. হুম, হুম, হুম। সে তার কোম্পানিতে যে রাতে ঘুমায় ওখানেই থাকে। ওই যে পেয়ার হুম। প্রোগ্রামিং ঘাড়ের উপরে জি, জি। দাঁড়ায় থাকে। ঠিক আছে, ঘাড়ের উপর দাঁড়ায় থেকে তার প্রোগ্রামারদের করে। সো টিম ওয়ার্কটা শিখতে হবে, সবারই শিখতে হবে। তুমি যত ভালো টিম ওয়ার্ক করবা, তুমি নিজেরে তত আরো ভ্যালুয়েবল বানাইবা। ঠিক আছে, সো আর একটা জিনিস সেটা হলো লিডারশিপ। সো তারপর একটা জিনিস হলো ম্যানেজমেন্ট। সো তোমার ভিতরে তুমি যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেছো, তোমার সামনে যে আছে জাজ, সে তোমাকে ৩ ভাবে জাজ করতেছে। ১, সে প্রেশার নিতে পারে। ২, সে ম্যানেজ করতে পারে। ৩, সে টিম ওয়ার্ক করতে পারে। ৪, সে তার ভিতরে একটা লিডারশিপ সর্ট অফ থিং আছে। বুঝছো? অ্যান্ড লিডারশিপ মানুষ কেন চায়? কারণ হয়তোবা সে ইন ফিউচার তাদের হয়ে খুব বেটার কিছু করবে। একটা এক্সাক্ট। কোম্পানি তোমার জব কেন দিবে? যাতে তুমি তাদের মুনাফা এনে দিতে পারো, তাই না? হুম, এটাই। ট্রু। আচ্ছা, এটাই। সো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচুর একটা ভালো একটা কাজের জিনিস। সো যত বেশি পারো চেষ্টা করো এক্সট্রা কারিকুলার মানে জেনুইন, যেগুলা তুমি যেগুলা তোমাকে একটা মানে তোমার নিজেকেই একটা একটা মূর্তি বা একটা ভালো একটা পোর্ট্রেইট বানায় ফেলবে। সো এই টাইপের কোন একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার চেষ্টা করতে পারো। সেটাই। এটা যে অ্যাকচুয়ালি জাস্ট খালি মানে জব পেতে হেল্প করে বা নিজের এক্সপেরিয়েন্স বা নিজের যেটাকে বলে সিভি ভারী করা, সেটাও না। মানে এটা আমাদের ওভারঅল ফিউচারের জন্য খুব বেশি ইফেক্ট ফেলে অ্যাকচুয়ালি। তো সবারই উচিত এক্সট্রা কারিকুলার কোনো কিছুতে যুক্ত থাকা। রাইট। ইউনিভার্সিটি লাইফে এসে অ্যাকচুয়ালি এটা খুব
খুব কাজে দেয়। সেই সাথে কেউ যদি ওই যে আপনি যে বললেন ভাইয়া যে বিদেশে যাওয়ার কথা, বিদেশে কোন ক্যান্ডিডেটটাকে তারা বেশি বেশি পছন্দ করে? যার এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস করে অভ্যস্ত। তার মানে সে খালি পড়াশোনার মধ্যে যে থাকে তা না। সে হচ্ছে হুম। বাইরের আরো অনেক কিছু ম্যানেজ করার ক্যাপাবিলিটি রাখে। এই যে দেখো আমাদের ভার্সিটির স্টোরিটা, তুমি ওখানে যাবা একটা বাইরের একটা দেশ, যে জায়গায় তোমার বাবা মা চাচা চাচি কেউ নাই, তোমার ওখানে যে নিজে টিকে থাকতে হবে, কিভাবে করবা? তোমার ম্যানেজমেন্ট থাকা যা জরুরি, মানে ম্যানেজমেন্ট তো থাকতেই হবে, তারপর তোমার একটা কনফিডেন্স আছে যে আমি টিকে থাকতে পারবো, সার্ভাইভ করতে পারবো, পড়ালেখা প্লাস ওই জায়গায় টিকে থাকতে পারবো। সো হুম, এই জিনিসটা কি ইম্পর্টেন্ট না? আমি খুব ভালো একটা স্টুডেন্টকে পাঠালাম, ওই জায়গায় যে অসুস্থ হয়ে গেল। তো এর জন্যই সেটাই। মেইনলি এর জন্যই দেখে যে ওখানে যে টিকে থাকতে পারবে কিনা। তো টিকে থাকাটা আসলে মেইন। যে টিকে থাকতে পারে সে আল্টিমেটলি গোলের কাছে পৌঁছা যায়। আর যে টিকে থাকতে পারে না সে যতই দৌড়াক, মানে যতই জোরে দৌড়াক, সে একটা সময় আসলে হারায় যায়। তুমি কত জোরে দৌড়াইছো এটা ম্যাটার করে না। তুমি কি তোমার গোলে পৌঁছাইতে পারছো কিনা এটা ম্যাটার করে। এক্সাক্টলি, এক্সাক্টলি। গ্রেট ওয়ার্ডস। আচ্ছা, ভাইয়াকে যদি একটা কোয়েশ্চেন করতে চাই যে হুম, আমাদের কান্ট্রিটা আপাতত ইটস ভেরি আন্ডার ডেভেলপড ধরাই যায়। হুম, আমরা স্টিল রাইট, ডেভেলপিং। তো সেখানে এটা তো একটা ফ্যাক্ট। সেই সাথে আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমাদের বাংলাদেশের অলমোস্ট প্রতিটা প্যারেন্টই খুব বেশি একাডেমিক লাইনে বাচ্চাদেরকে রাখতে চায়। যে এক্সট্রা কারিকুলার কোনো কিছুতে থাকা যাবে না, টাইম ওয়েস্ট হবে। তো এই হুম, গণ্ডিটা থেকে যদি বের হয়ে আসতে চাই, আমরা যদি স্কুল কলেজ লেভেল থেকেই এই যে হুম, রোবটিক্স বা হচ্ছে প্রোগ্রামিং এর প্রতি আমরা যদি আগ্রহ ক্রিয়েট করতে চাই সবার মধ্যে, তাহলে হুম। এই জন্য আমরা কি, কি স্টেপ নিতে পারি? বা এই স্কুল কলেজ পর্যায়ে এটা কিভাবে পৌঁছানো পসিবল? যে আচ্ছা, তারা হচ্ছে গিয়ে জাস্ট পড়াশোনা না, রোবটিক্স বা আউটসাইড যেগুলো আছে সেগুলো নিয়েও খুব বেশি আগ্রহ তৈরি হবে বাচ্চাদের মধ্যে। আচ্ছা। তো ফার্স্ট অফ অল যারা আছে, যারা আমার ভিডিও মানে আমাদের ভিডিও দেখতেছো, যারা বড় ভাই আছো, যারা ছোট ভাই আছে, তাদেরকে বলবো যে তোমার আব্বা আম্মারে আগে ইয়া করো। আমাদের ভার্সিটির একজন উনি প্রাক্তন, উনি ফ্যাকাল্টি মেম্বার ছিল। আমি ওনার ভাতিজাকে আমি টিউশন করাই। মানে ওই ভাতিজা ওই ছেলেটা হলো ছোট অনেক, 9 এ পড়ে। ওকে আমি প্রোগ্রামিং শিখাই প্লাস ওকে আমি তোমার হার্ডওয়্যার যে কিভাবে কোড করা যায় ওইগুলা সাথে সাথে শিখাই। তো দেখো, সো একটা ছোট ছেলে এর কি শেখার এগুলো দরকার আছে? নাই। তারপর ওদের কেন শিখাইতেছে? কারণ তারা এটার ইম্পর্টেন্স জানে। যে ও যদি আজকে শুরু করে, ও যখন আমার পর্যায়ে আসবে ও তো একটা বস হয়ে যাবে। হুম, তো আমাদের বাবা-মা আসলে উম তারা আসলে অনেকেই হয়তোবা বুঝে না। তারা জাস্ট জানে ছেলে যদি ভালো করে পড়াশোনা করে বিসিএস দিবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, দ্যাটস ইট। তাদের কাছে আসলে আইডিয়াই নেই যে আসলে রোবোটিক্স নিয়ে কি করা পসিবল। সো এটা তো তাদের বুঝাইতে হবে, জানাইতে হবে, বুঝাইতে হবে যে এটাতে কেন প্যারেন্টস এর করতেছে। আপ টু ডেট রাখতে হবে যে এটা হচ্ছে। এই হুম, পসিবিলিটিস ক্রিয়েট হচ্ছে হুম, বাংলাদেশে বা আমাদের ইউনিভার্সিটিতে। রাইট। সো তুমি তাদের দেখাও যে দেখো আব্বা, এই যে ইলন মাস্ক নামে একটা মানুষ ছিল যে পেপাল নামে সফটওয়্যার বানাইছিল, এটা বিক্রি করে দিয়ে গরিব হয়ে গেছে। এরপর দেখো এরকম একটা রকেট বানাইছে, সে এখন পৃথিবীর সেরা ধনী। ট্রু সো ফ্যাক্ট। তুমি তাদের দেখাও একটা এক্সাম্পল দাও, রিয়েল এক্সাম্পল দাও যে দেখো এরকম পসিবল। সো ডাক্তার, তার মানে সে কিন্তু অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম সে জব দেয়, জব মেকার। সো তুমি বলো যে আব্বা আমারে তুমি সুযোগ দাও, বা আমারে তুমি সুযোগ দাও, আমি কিছু করতে পারবো, আমার সাথে দাও। তো বুঝাইতে হবে, নাহলে তো বুঝবে না। হুম। তো ওইটাই। সেটাই। আর আ অ্যাকচুয়ালি এভাবেই পসিবল। মানে প্যারেন্টস দের সাথে কমিউনিকেশন স্কিলটা একটু বাড়ানো, কমিউনিকেট করা তাদের সাথে। রাইট, তাদেরকে বোঝানো যে এখনকার ওয়ার্লডটা এভাবে চলছে। তাহলে আই গেস হুম, পসিবল। কোন কিছু ইম্পসিবল না। রাইট। সো আচ্ছা। দেখো তারা কিন্তু তাদের মতো করেই তোমারে বুঝাচ্ছে। মানে তারা যেটা মনে করতেছে ভালো, তোমার সেই ভালোটাই তারা বুঝাচ্ছে। এখন তুমি যদি কনভিন্স করতে পারো যে রাইট নাও ওর থেকেও বেটার অপশন আছে, তারা তাহলে তো অবভিয়াসলি মানবে। তাদের টার্গেটটা কি? তোমারে আগে নিয়ে যাওয়া। তাদের টার্গেট তো এটা না যে তোমার উপর সে তার মতামত চাপাই দিবে। এটা না। এটা কখনোই না। জি, জি ভাইয়া। সেটাই। ভাইয়া আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে আপনি যেহেতু হুম, বেশ অনেক আগে থেকেই যুক্ত। ২০২৩ সাল থেকে আপনি মার্স রোভারের সাথে যুক্ত আছেন। এখন আপনি হুম, ৩ জায়গায় গিয়েছেন। ১ম ২০২৩ এ ইউএসএ অ্যান্ড টার্কিতে গিয়েছেন, ২০২৪ এ ইউএস তে গিয়েছেন। তো এই হুম। প্রতিযোগিতাগুলোর মধ্যে আ আপনার কি এমন কোন মুহূর্ত ছিল যেই মোমেন্টটাতে আপনার মনে হয়েছে যে না আমি লাইফে কিছু মানে করতে পেরেছি বা আপনার সবচেয়ে মোটিভেটিং বা অনুপ্রাণিত হওয়ার মুহূর্ত কি কোনটা ছিল বা কোনটা ছিল? হুম।
সো আমার এরকম ছিল যে 2023-এ আসলে ওরকম ছিল না। কারণ ওই সময় আমি অনেক লিডে এরকম ছিল না। ও আচ্ছা, মনে পড়ছে, হ্যাঁ। 2023-এ পোল্যান্ডের একটা টিম ছিল, AGH Robotics। ওরা ওকে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ওদের অটোনোমাস সিস্টেম। তারপর আরেকটা টিম ছিল টিম স্করপিও। ওরা হলো টার্কিতে, ওরা কিন্তু চ্যাম্পিয়ন হইছে। তো আমি ওকে ওদের ওকে কাছে গেছি। ওদের অটোনোমাস যেই ফ্রেমওয়ার্কটা আছে ওইটা দেখছি। ওইটা দেখে দেখে ওদের কোশ্চেন করছি। ও আমারে কোশ্চেন করছে। আমরা নিজেদের নলেজ শেয়ার করছি। যখন আমি নলেজ শেয়ার করছি তখন আমি দেখছি ভাই ভাই ও তো আমার থেকে আহামরি অনেক বেশি জানে এরকম না। হুম সো তখন আমি নিজেরে যে ছোট ভাবতাম ওইটা চলে গেছে। আমি তখন নিজেরে ওদের সাথে কম্পেয়ার করা শুরু করছি যে আমিও পারবো। তারপর তোমার 2024-এ এই যে এবার হলো জাপানের একটা টিম আসে, এরিস টেকনোলজি বা সামথিং এরকম। তো ওদের যেটা হয়, জাপান তো জানোই ভাই, ওরা রোবোটিক্স এ দি ভেরি বেস্ট। সো বস ওদের অটোনোমাস টিম, ওরা যেটা করে এক্সিস্টিং কিছু লাইব্রেরি আছে ওইগুলা দিয়ে কাজ করে। আর আমি সেই জায়গায় নিজে বানাইছি। সো আমাদের ভিডিও যদি দেখো যে আমাদের রোভার খুব স্মুথলি যায়, লাইক এরকম সাপের মতো এরকম সোজা, বা হালকা একটু বাঁকা যাইতে হবে তখন চাকাটারে হালকা একটু বাঁকা করে এদিকে যে সোজা চলে যায়, মানে স্মুথ যে ট্রানজিশনটা আছে স্মুথ। এইটা যতগুলা রোভার টিম আছে কেউ করতে পারেনি। প্রথমবার ওকে এটা ইমপ্লিমেন্ট করছি আমি। সো এটার মানে আমার আইডিয়া ছিল, আমি ইমপ্লিমেন্ট করছি। অ্যান্ড প্রথমে বলে রাখি, প্রথম যখন চালাইছি রোভার লাফাচ্ছিল, ঠিক আছে, মানে এরকম ধাক ধাক ধাক, মানে খুবই বাজে, মানে খুবই এম্বারাসমেন্টের ভিতরে ছিলাম। সবাই আমারে দেখে হাসতেছিল, সবাই আমারে দেখে হাসতেছিল। মানে মাঠের ভিতর চালাইছি, রোভার লাফাচ্ছে খুব বাজে ভাবে, ভেঙে যাইতেছে, মানুষ হাসতেছে আমারে দেখে। খুবই এম্বারাসমেন্ট মুভমেন্ট ছিল। বাট যখন ওরা আমারে বলতেছে যে এইটা তো আমি তোমাদের ভিডিওতে দেখছি, এইটা তো খুবই জিনিয়াস একটা আইডিয়া, কারণ এটা এইভাবে তো কেউই করে নাই, আর কিভাবে করতে হয় এটা আমাদের মাথায় আসেনি। কারণ ওদের মাথায় কি আছে, এক্সিস্টিং যেগুলো আছে ওইগুলাতে চলো। তো ও আমাদের বলতেছিল, মানে খুবই প্রশংসা করলো। তখন না নিজের কাছে খুব ভালো লাগা একটা কাজ করতেছিল যে হ্যাঁ, যে মেবি আমি আসলে পারবো, বা আমি আসলে ভালো কিছু হয়তো বা করছি। সো এই মোমেন্টটায় মানে আমার আসলে অনেক ভালো লাগছে। মানে লাইফের বলা আছে না যে তোমার একটা মোমেন্ট, যে মোমেন্টে তুমি অনেক খুশি থাকো। সো ওইটা ওই মোমেন্টটা ছিল, অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা আচ্ছা। আর এই যে মানে রোবট হচ্ছে গিয়ে মাঠের মাঝখানে লাফাচ্ছে, এরকম একটা এম্বারেসিং সিচুয়েশন থেকে এত বেশি প্রশংসা পাওয়া, এটা অবভিয়াসলি একটা প্রাইডের মোমেন্ট আপনার জন্য। প্রাইড কিওয়ার্ডটা ইউজ করো না, অন্য কিছু ইউজ করো। প্রাইড খুশির মোমেন্ট। আচ্ছা, রং ওয়ার্ড। খুশির 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 মোমেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এটা তো জানলাম। আচ্ছা, ভাইয়ার কাছ থেকে যদি আমি একটু জানতে চাই যে আপনার এরকম একটা স্টোরি আমাকে বলেছিলেন যে 2024 এ আপনাদেরকে কোনো একটা কোম্পানি মেবি আপনাদেরকে ইন্টার্নশিপ করার জন্য মেবি অফার করেছিল। সেই স্টোরিটা কি আমাদের সাথে শেয়ার করা যায়? অবভিয়াসলি। আচ্ছা, তো আমরা 2024-এ আমরা 24-এ তোমার নিসান কর্পোরেশন, নাম তো শুনছো, নিসান ইয়েস, গাড়ি নিসান, বানায়। ইয়েস। সো ওরা হলো ওরা ওদের থেকে কিছু ইঞ্জিনিয়ার্স আসছে এই কম্পিটিশনে। সো এই জায়গা থেকে ওরা দেখছে যে একটু যারা ভালো আছে ওদেরকে কোনো সুযোগ দেওয়া যায় কিনা। তো ওরা দেখলো আমাদের অটোনোমাস সিস্টেমটা, দেখলো যেটা দেখলো যে আমাদের অটোনোমাস সিস্টেম আলাদা, টোটালি আলাদা। সবাই এক্সিস্টিং ফ্রেমওয়ার্কের উপর কাজ করে, আছে জোড়াতাড়ি দাও চালায় দাও, বা পুরা জিনিসটা বানানো আছে, ওইটারে জাস্ট রোভারের সাথে লিংক করে দাও, চালাও। বাট আমরা জিনিসটারে টোটালি একসাথে বানাইছি। সো উনি দেখলো, জিজ্ঞাসা করলো কিভাবে বানাইছি। একটা জিনিস হলো তুমি একটা একটা ফাংশন আছে, ঠিক আছে, ফাংশনের নাম হলো কিছু একটা, যে ফাংশনের ভিতরে একটা ইনপুট দিছো, একটা আউটপুট আসতেছে, এটা একজন ইউজ করে। আর একজন আছে যে ওই ফাংশনটা বানাইছে, কার ভ্যালুয়েশন বেশি, যে ফাংশনটা বানাইছে। সো উনি আমাকে জিজ্ঞাসা করলো যে কিভাবে বানাইছো, কিভাবে কাজ করতেছে, বললাম। সো হি ওয়াজ অ্যামেজড, ঠিক আছে। সো তখন আমাদের স্যার ছিল সালেকুল ইসলাম, ডক্টর সালেকুল ইসলাম। তো হুম, স্যারও নিজেও এটা অনেক মানে তারও এখানে অনেক ইয়া আছে, কন্ট্রিবিউশন আছে। স্যারও ওনার সাথে কথা বললো যে কোনো কি অপরচুনিটিস আছে কিনা। তো তখন উনি বললো যে হ্যাঁ, আমরা এরকম একটা ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি, আপনারা অ্যাপ্লাই করেন। আমার মনে হয় আপনার বয়স বলে, মানে এভাবে বলে যে আপনার বয়সরা হয়তো পারবে। তো আমাদের অফিসিয়ালি
কোনো ওইভাবে দেয় নাই যে লেটার দেয় নাই যে তোমরা আসো করো, বাট তারা বলছিল যে হ্যাঁ তোমাদের ভিতরে এনার্জিটা আছে, তোমাদের ভিতর ক্যাপাবিলিটি আছে, চেষ্টা করো হবে। বাট ওই মোমেন্টে আমাদের কিছু প্রবলেম ছিল যার জন্য আমরা আসলে ওই জায়গায় করতে পারিনি। আচ্ছা, আচ্ছা। তো বাট এরকম এটাই। একটা বড় কোম্পানির থেকে এরকম একটা অ্যাপ্রিশিয়েটিং ওয়ার্ড শোনা, এটাও হুম, বেশ বড় একটা ব্যাপার। বাট আমার মনে হয় কি মানে এই জায়গাটায় হলো আমার অনেক দোষ আছে, আমার জন্যই আসলে এই জিনিসটা হয়নি। তো আমার মনে হয় তোমাদের উপরে একটা জাস্ট যেটা বলবো, যেটা আমি ভুল থেকে শিখছি, লাইফে যদি কোনো ভালো অপরচুনিটি আসে, মানে লাইক আমার এই বছর আমি ভালো ভালো দুইটা বা মানে দুইটাকে আমি রিজেক্ট করে দিছি। আমার লাইফে খুবই ভালো ভালো দুইটা অপরচুনিটি আসছে এই বছর, বাট আমি দুইটারই রিজেক্ট করে দিছি। আই ওয়াজ ফুলিশ। সো তোমরা মানে যদি কোনো অপরচুনিটি আসে, কখনোই সাথে সাথে না করে দিও না। চিন্তা করো আগে ভালো করে, টাইম দাও, তারপরে চেষ্টা করো একটা ট্রাই দেওয়ার জন্য, তারপরে যেটা আছে ওইটাই। জি ভাই, এক্সাক্টলি। আর আমাদের ইউনিভার্সিটি লাইফটাই তো এরকম যে অনেকগুলা পাথওয়ে থাকবে, আমি এক্সপ্লোর করে করে দেখবো যে কোন হুম, কোন কোন জার্নিটা আমার জন্য বেস্ট হবে বা কি আমার জন্য বেস্ট হবে। রাইট। আমি যদি হুম, ট্রাই না করি তাহলে তো আমি মানে আলটিমেটলি বুঝতে পারবো না যে আমার জন্য বেস্ট কোনটা। তাহলে ভাইয়া যদি রাইট, হ্যাঁ। এটাও বলতে চাই যে আহ আপনার হচ্ছে কি, আপনি যেহেতু এতদিন ধরে রোবোটিক্স এর সাথে আছেন, তো আপনার অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যান কি? যেমন আমাকে যদি আস্ক করেন, আমি আছি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে। হুম, আমি এখনো নিজের রাইট, পাথওয়ে খুঁজে পাচ্ছি না। আই এম স্টিল এক্সপ্লোরিং মাইসেলফ। কিন্তু আপনি আই গেস আমার চেয়ে আরো বড়। তো আপনার নিশ্চয়ই একটা আইডিয়া হয়ে গিয়েছে যে আপনার কিসে ইন্টারেস্ট বা আপনি হ্যাঁ। ফিউচারে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন। সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আই এম স্টিল লার্নিং। আমি স্টিল মানে আমি লার্নার, এখনো লার্নার। আমি এখনো নিজের ক্যারিয়ারটা সিলেক্ট করতে পারিনি। আর এর মাঝে আমি আসলে দেখতেছি, নিজেকে অ্যাসেস করতেছি। আমি বিভিন্ন জায়গায় ধরো এক্সাম দিই। তোমার যদি দেখি এই জায়গায় আমি এপ্লাই করতে পারতেছি, লাইক জব রিলেটেড। এই পর্যন্ত আমি ২ টা জায়গায় এপ্লাই করছি। একটা জায়গায় আমার হইছিল, একটা জায়গায় আমার হয় নাই। বাট আমি ওইটার জায়গায় না নিজেকে এক্সাম দিয়ে আমি বুঝতে পারতেছি যে আমি কি কতটুকু প্রস্তুত, বা আমার কোন কোন জায়গায় নিজের প্রস্তুত করতে হবে। সো এইটা আমি 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 স্টিল লার্নিং। ঠিক আছে? আর নিজের ক্যারিয়ারটা আমি এখন সিলেক্ট করতে পারিনি যে কিভাবে যাওয়া উচিত। তো আমি বলব যে ভাই তুমি দেখো, তুমি কথা বলো। মানে আমি এখন যেটা করতেছি সেটা হলো যে আমাদের ভার্সিটিতেই কিন্তু অনেক অনেক ভালো ভালো প্রফেসর আছে যাদের সাথে তুমি কথা বলতে পারো। কথা বলে, তো তুমি যদি প্রথম দিনই এক্সপেক্ট করো যে প্রথম দিনই সে তোমার সাথে খুব ভালোভাবে কথা বলবে বা তোমাকে অনেক টাইম দিবে, এটা না। তুমি যাও, তুমি দেখাও তোমার ইন্টারেস্ট আছে, যাও প্রতি সপ্তাহে একবারে যাও তার কাছে। ঠিক আছে? তার সাথে খুব একটা সখ্যতা বানাও, দেখবা সে নিজে তোমার মেন্টরশিপ করে যায়, মানে মেন্টরশিপ দিয়ে ওই জায়গায় নিয়ে যাইতেছে। হুম, হুম। সো এটাই মানে আমি এরকম ট্রাই করতেছি, এখন ট্রাই করতেছি আমি কয়েকজনের সাথে, ২-৩ জনের সাথে এভাবে কানেক্টেড আছি। তাদের সাথে আমি কথা বলতেছি, ট্রাই করি সপ্তাহে অন্তত একদিন তাদের খোঁজ নেওয়া। জিনিসটা সর্ট অফ স্বার্থপরের মতো, বাট জিনিসটা হলো যে আমি আহ, তাদের সাথে আসলে সখ্যতা কেন করতেছি। আমি তাদের সাথে সখ্যতার কারণ এইটা যে আমি তাদের থেকে জাস্ট এক্সপেক্ট করি তারা যেন আমাকে গাইডেন্স দেয়। That's it. সেটাই, সেটাই। আর যদি আপনার অপরচুনিটি থাকে একজন টিচারের কাছ থেকে যে হুম, গাইডেন্স নেওয়ার, কেন নিবেন না? রাইট। রাইট। তাহলে আমাদের আমরা আমাদের ভার্সিটিতে হুম, কিন্তু অনেক অপরচুনিটি দেয়, যেমন আমরা কাউন্সিলিং এ যাইতে পারি, কিন্তু আমরা হুম, কয়জন কাউন্সিলিং এ যাই? এক্সাক্টলি। পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু এগুলো কেয়ারও করে না। পাবলিক ইউনিভার্সিটিতে তো ক্লাস এসে পড়াই না, সেখানে আমাদের সুন্দর করে লেখা দেয় দেখো বাবা এইটা হইলে এইটা হয়, তারপর বলে হুম, হুম, যদি না বুঝো কাউন্সেলিং এ আসো। কেউ যায় না, মানে মোস্টই যায় না। হুম, হুম, ট্রু। মানে উই আর প্রিভিলেজড, আমরা অনেক বেশি প্রিভিলেজড, কিন্তু আমরা আসলে ওই সুযোগগুলো আমরা কাজে লাগাই না, লাগানো উচিত। হ্যাঁ, এটা 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 আমি নিজেও মনে করি আসলে। যে আর ভাই, আপনি যে কথাটা বললেন, এটা অ্যাকচুয়ালি আমি কাইন্ড অফ ফলো করি যে লাইফে যত অপরচুনিটি আসবে সবকিছুই ট্রাই করে দেখা। কোন কিছু যাতে আমি দেখেই জাস্ট মানা করে দেই যে এই এত ছোট একটা জিনিস, এটা তো আমার জন্য না। আমি আরো বড়, বড় কিছু করব, বা বড় কোনো অপরচুনিটি আমার সামনে আসলো, তখন আমি ভাবলাম যে এত বড় এটা, আমি কি পারব নাকি? এরকম না করে জাস্ট এক্সপ্লোর করে দেখা অপরচুনিটি গুলো। তাহলেই তো মানে ফিউচারে রাইট, ভালো কিছু একটা করা পসিবল। নিজেকে খুঁজে পাওয়া পসিবল।
হুম, তো ওকে। আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকেই চলে আসছি। এখন মেবি আমরা চাইলে কিছু ২-৩ মিনিট ধরে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আই গেস আমরা কমেন্ট গুলো নিতে পারি। রাইট ভাইয়া? কারো যদি কোনো ইন জেনারেল কোয়েশ্চেন রাইট। থাকে। হ্যাঁ, সো হ্যাঁ। আই থিংক ২-৩ মিনিটের মতো আমরা Q&A একটা সেশন রাখতে পারি। এর মধ্যে আচ্ছা একটা কমেন্ট এসেছে যে সিয়াম ভুঁইয়া বলেছেন, "অ্যাজ আই এম কারেন্টলি ইন 2nd ট্রাইমেস্টার, হাউ শুড আই গেট প্রিপেয়ার্ড টু জয়েন মার্স রোভার টিম? কি, কি নিয়ে রিসার্চ করব অ্যান্ড স্কিল গেইন করব এখন থেকেই?" এটা মেবি ভাইয়া অ্যান্সার করে দিয়েছেন অলরেডি আমাদের পডকাস্টে। মানে ভাইয়া যদি আচ্ছা, তাও ওই যে ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে কিছু একটা বলতেন, সবারই না একটু আগ্রহ থাকে যে হুম, কি, কি ল্যাঙ্গুয়েজ শিখবো এট লিস্ট এটা যদি একটু বলে দিতেন। আচ্ছা। তুমি 2nd ট্রাইমেস্টারে আছো। ভাইয়া, তুমি এসপিএলটা এমনভাবে করো যে তুমি ওই সি দিয়ে সবকিছু বানায় ফেলতে পারবা। মানে এসপিএল এ যা, যা পড়ায় আত্মস্থ করে ফেলো। মানে কোনো জায়গায় খুঁত রাখবা না। এসপিএলটা খুব ভালো করে শিখো। সামনে ওপি আসবে, ওপিটা খুব ভালো করে শিখবা। ডেটা স্ট্রাকচার আসবে, ডেটা স্ট্রাকচার ভালো করে শিখবা। তুমি দেখবা যে প্রোগ্রামিং যেই রিলেটেড যেই ইন্টারভিউ গুলো হয় ওই জায়গায় এসপিএল, ওপি, প্রবলেম সলভিং প্লাস তোমার ডিএসএ এই জায়গা থেকে কোশ্চেন আসছে। সো এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো ভালো করে পড়া লাগবে। সো তুমি এইভাবে ভার্সিটি যেগুলো আছে ওইগুলা দিয়ে তুমি মানে তোমার এখন থেকেই এক্সট্রা কিছু করার দরকার নেই, যেহেতু তুমি এখনো ছোট, মানে 2nd ট্রাইমেস্টারে তুমি আগে নিজের প্রোগ্রামিং স্কিলটা খুব স্ট্রং করে ফেলো। ঠিক আছে? আর তুমি চাইলে এর সাথে, সাথে রোভারও জয়েন করে ফেলতে পারো। তোমাদের যে বড় ভাইয়ারা আছে এখন, তাদের থেকেও শিখতে পারবা। সো দেখা গেল তুমি 3rd ট্রাইমেস্টারে আছো, ওপি করতেছো, বাট তুমি ডেটাবেজের কিছু কাজ শিখে গেছো। তুমি কোর্স করো নাই ডেটাবেজ, বাট ডেটাবেজের কাজ শিখে গেছো তোমার ভাইয়াদের থেকে। বা তুমি 3rd ট্রাইমেস্টারে আছো, বাট এআই এর কিছু তুমি জিনিস শিখে গেছো। বুঝছো? সো কোন জিনিসই আসলে আহামরি কিছু না। যদি তোমার সামনে যে আছে সে যদি তোমাকে শিখাইতে পারে, কোনো জিনিসই কঠিন কিছু না। সো ২ টা জিনিস, এক হলো নিজে প্র্যাকটিস করো, নিজে নিজের স্কিলটা বাড়াও। আর 2nd তোমার কাছে একটা সুযোগ আছে রোভারে জয়েন করার। রোভারে জয়েন করতে হলে তোমার এখনই কিছু জানা লাগবে না। তুমি জয়েন করতে পারবা, ওখানে জয়েন করলা, তারপর ওই জায়গা থেকেই তোমার শেখানো হবে। মানে শেখানো হবে অ্যাজ ইন তোমাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং আর মার্স রোভার। ভাই তোমার নাইস যেইটা কোয়েশ্চেন। মন চায় তুমি সেটা করতে পারো। তোমার যেইটাই করবা, তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং দেখো চ্যাট জিপিটি আসছে। আগে যেইভাবে তোমার কোড ফোর্সেস, যেভাবে তোমার মানুষ কোড ফোর্সেস দেখছে যে এই ছেলেটা যে এতগুলা প্রবলেম সলভ করছে, ও তো তাহলে বস। বাট এখন কি ওইভাবে জাজ করা হয়? তুমি একটু খোঁজ নিও তো, যে এখন জাস্ট একজন মানুষের কোড ফোর্সেস এর প্রোফাইল দেখেই তাকে জাজ করা হয় কিনা? না, অ্যাকচুয়ালি না। সো ওরা তারপরও তোমাকে নিয়ে টেস্ট করাবে, যে দেখবে যে তুমি প্রবলেম সলভ করতে পারো কিনা। তখন কিন্তু তোমার কাছে বা কারো কাছে কিন্তু ওই তখন এআই টিআই কিছু থাকবে না। তো তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, তুমি মার্স রোভার করো, সব জায়গায় তোমার প্রবলেমই সলভ করতে হবে। মার্স রোভারে আসলে রিয়েল লাইফ প্রবলেম তোমার সলভ করতে হবে, যেটা তোমার কাজে লাগবে। আর যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যাও, ওই জায়গায় হলো তুমি দেখবা কিছু প্রবলেম আছে, ওই প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় এগুলো শিখবে। সেম সেম জিনিস। আচ্ছা, নেক্সট আরেকটা কোয়েশ্চেন। টেম্পারেচার কেমন ইফেক্ট করে রোভারে? আহ আচ্ছা, টেম্পারেচার ইফেক্ট তো অবভিয়াসলি আছে। তোমার টেম্পারেচার বেড়ে যাওয়ার সাথে সাথে হলো তোমার যে আমাদের মেইন প্রসেসিং ইউনিট গুলো আছে ওইগুলা হলো তোমার ওদের মানে কার্যক্ষমতা কমে আসে ফার্স্ট। আর 2nd হলো আমাদের যে ব্যাটারিটা আছে, ব্যাটারির উপর ওইটার অনেক ইম্প্যাক্ট পড়ে, কারণ এটা তো চলে ব্যাটারি সেলে। ব্যাটারি সেল গুলো আসলে কি হয় তখন আসলে খুব দ্রুত ডিসচার্জ হয়। সো আমার মনে হয় টেম্পারেচারের উপর জাস্ট এই প্রসেসিং এর ইউনিটটা, ব্যাটারি আর আরেকটা আছে যে সেন্সর গুলো বাইরে এক্সপোজড, ওইগুলোর উপরে তোমার ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, তারপর যদি আমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে। মেহেরি আচ্ছা, সাফরিদা বলেছে মেজর চ্যালেঞ্জেস কি ছিল? আচ্ছা, মেজর চ্যালেঞ্জেস। মেজর চ্যালেঞ্জেস কি, তোমার প্রতি বছর তো তোমার যে কম্পিটিশনে যাইতে হয়, ওই কম্পিটিশনের একটা গাইডলাইন থাকে, তাদের রিকোয়ারমেন্ট থাকে। সো এমন হয়েছে যে আহ, তো আমার আমার এখন যে কারেন্ট এক্সিস্টিং জিনিসটা আছে, ওই চ্যালেঞ্জেস যাইতে হইলে আমার মানে মানে কম্পিটিশনে যাইতে হলে রোবটকে পুরাপুরি অন্যভাবে টিউন করাইতে হবে। সো তখন এই জিনিসটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। মানে দ্য থিং ইজ আসলে চ্যালেঞ্জ তো ভাই সবকিছুই থাকে। মানে এটার তুমি সবকিছু একটা চ্যালেঞ্জ। স্পেসিফিকলি একটা তুমি তো বলতে পারবা না যে এইটাই চ্যালেঞ্জ। মানে লাইফ, তোমার লাইফে তো চ্যালেঞ্জ। তুমি লোকাল ট্রু। বাসে উঠতে যাও, লোকাল বাস তো দূরের কথা,
তোমার শাটল উঠতে যাও, সেখানেই তো চ্যালেঞ্জ। সো ট্রু। প্রতিটা জিনিসে চ্যালেঞ্জ আছে, জাস্ট ইউ হ্যাভ টু সলভ ইট অ্যাজ এ প্রোগ্রামার অথবা অ্যাজ এ টেক গাই। তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তেছো, তুমি অবভিয়াসলি একটা টেক গাই, সো তোমাকে প্রবলেম সলভ করতে হবে, দ্যাটস ইট। ওকে, নেক্সট কি আর কোনো কমেন্ট আছে? আর একটা আরেকবার যদি রোভার টিমের সকল ইউনিট বা টিমের নামগুলো বলতেন। আচ্ছা, সো ফার্স্টে সফটওয়্যার টিম, সায়েন্স টিম, মেকানিক্যাল টিম, ইলেকট্রিক্যাল টিম, সায়েন্স টিম, লজিস্টিক টিম, আর মিডিয়া টিম। আচ্ছা, টোটাল ৬-৭টার মতো টিম আছে। হ্যাঁ, আর আচ্ছা, একটা আছে হলো তোমার কমিউনিকেশন টিম, ওটা ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, আচ্ছা। আরেকটা কমেন্ট এসেছে, ভাইয়া ইন্টারভিউ এর জন্য নিজেকে কিভাবে রেডি করব? ভাই আমি বলি, মার্স রোভারের ইন্টারভিউ এর জন্য তুমি অলরেডি প্রস্তুত। তুমি যাও, বি জেনুইন, পারবা, দ্যাটস ইট। তোমার জাস্ট সিম্পল কোশ্চেন করবে, হুম, ভেরি হুম। সিম্পল, যে তুমি এসপিএল পারো কিনা, ওপি পারো কিনা, ডেটাবেস পারো কিনা। যদি না পারো, ফার্স্টে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কোন ট্রাইমেস্টারে। সো তুমি যেই ট্রাইমেস্টার আছো, ওই ট্রাইমেস্টার অনুযায়ী হলো তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, দ্যাটস ইট। এন্ড জাজ করা হবে ওই অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, ক্যান আই জয়েন হ্যাঁ, মার্স রোভার টিম টু লার্ন আফটার ডুইং এসপিএল, উইল দে টেক মি? এটা তো ভাইয়া মাত্র বলেই দিল। হ্যাঁ, নিবে, নিবে। আচ্ছা, আহ, ভাইয়া অলওয়েজ ভাইয়া পজিটিভ অলওয়েজ কিভাবে বডি ছিলেন প্রিয় ছিলেন কম্পিটিশন? কম্পিটিশনে। আচ্ছা, কম্পিটিশনে কিন্তু সবসময় পজিটিভ ছিলাম না। মানে যখন আমরা নতুন ছিলাম, অ্যাজ এ মেম্বার ছিলাম, তখন আমাদের পজিটিভ রাখার দায়িত্বে ছিলেন আমাদের যে মানে মেন্টর আছে উনি। যে আমি বলছিলাম যে আমরা প্রথম টেস্ট অনেক খারাপ করছিলাম, বাট ওই সময় আমাদের স্যার, উনি নামাজ, মানে আকিব জামান স্যার নামাজ পড়ছে, এটা মানে না, মানে উনি ইজ নট দ্যাট রিলিজিয়াস। সো উনি নামাজ পড়ছে, নামাজ পড়ে দোয়া করছে। তো বলছে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের দোয়া কবুল হয়ে যাবে, তোমরা চেষ্টা করো। সো হয়ে গেছে। সো এইভাবে, দ্যাটস ইট, সিম্পল। আচ্ছা, আমরা আই গেস আরো ১-২টা কমেন্ট নেই, তারপরে ফিনিশ করে দিই। এআই আর রোভার এআই আর রোভার রোভারের একসাথে সাথে কিভাবে কিভাবে কাজ কাজ করে? করে? আচ্ছা, সো এআই কিভাবে কাজ করে দেখো, আমি বলছি যে আমি অটোনোমাস টিমে কাজ করছি। অটোনোমাস বলতে কি, তোমার রোভারটা একটা জায়গায় যে কোনো একটা কাজ করবে, এইটা একা একা করবে, নিজের চিন্তা দিয়ে করবে। সো একটা একটা রোভারকে বা একটা রোবটকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া। সো এই জায়গায় কি ওর থট প্রসেস কাজ করতেছে না, ওর কাছে মাল্টিপল ওয়ে আছে, কোন ওয়েটা ও নিবে। হুম। সো ফার্স্ট অফ অল ওর কাছে কি কি ওয়ে আছে এইটা এস্টিমেট করা, ওইটার ভিতর কোনটা বেটার ওইটা এস্টিমেট করা। সো এইগুলা কি, এআই কি, এআই তো তোমার একটা অ্যালগোরিদম না, তোমার ডেটা নিচ্ছে, ডেটার উপরে ও একটা ডিসিশন মেক করতেছে, রাইট? ইয়েস। অথবা প্রিভিয়াস নলেজ থেকে ওইটার একটা ইম্প্যাক্ট আছে। সো এই যে আমরা অটোনোমাসের কাজগুলো করি, এই জায়গাটায় আমরা এআই এর অ্যালগোরিদম, কিছু কিছু অ্যালগোরিদম আমরা ইউজ করি, যেমন সার্চিং অ্যালগোরিদম। সার্চিং অ্যালগোরিদমে কি কি হতে পারে, স্টার হইতে পারে, ক্রুশকাল হইতে পারে, ঠিক আছে, দ্যাটস ইট। অথবা আবার তোমার আবার আছে তোমার যে কিছু অবজেক্ট খুঁজে বের করা, এই জায়গায় হলো তোমার কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতে হয়, তারপর যে মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করতে হয়, ওইটি। আচ্ছা, সো আই গেস আমাদের লাস্ট একটা কমেন্ট আমরা নেই। সেটা হচ্ছে, ভাইয়া নবনিক্স সম্পর্কে যদি কিছু বলতেন, আপনি আচ্ছা, ভাইয়া আপুদের এই স্টেপটা কিভাবে দেখেন? আমি বলবো হ্যাঁ, এটা একটা গ্রেট তোমার ইনিশিয়েটিভ। মানে আহ, মানে আমার পার্সোনালি একটা ইচ্ছা আছে, যেটা করার ইচ্ছা আছে এডুকেশন ক্ষেত্রে, বাট আমি এখনই ডিসক্লোজ করতে পারবো না। ওকে, নো। এটার সাথে নোভোনেক্স আসলে অনেক খুব ভালোভাবে আসলে আমার মনে হইতেছে এটা খুব ভালোভাবে ওরা কাজ করছে। সো হ্যাঁ, এরকম আসলে প্ল্যাটফর্ম থাকাটা খুবই জরুরি। যেমন ওরা ওরা তো করছে নোভোনিক্স। এটার আগে আমি যে সময় ভর্তি হই, ওই সময় অলরেডি কিছু প্ল্যাটফর্ম ছিল যারা হলো সিমিলার। তোমার মিডের আগে এরকম কিছু ভিডিও দিত, ফাইনালের আগে কিছু ভিডিও দিত। ওরা তো নতুন করে শুরু করছে যে ক্লাস নোটস, হ্যান্ড রিটেন, এইটাও দেয় ওরা। সো ওদের যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমি বলবো না যে ইউনিক, এই আইডিয়া ওদের আগে অনেকজন করছে। বাট হ্যাঁ, ওরা কয়দিন করছে, কনসিস্টেন্টই মানে এটা মেইন। মানে যেই জিনিসে কনসিস্টেন্সি নাই, সেই জিনিসটার কোনো ভ্যালু নাই। সো ওরা যেহেতু কনসিস্টেন্সিটা মেইনটেইন করতে পারতেছে, সো আমি বলবো যে ওদের ইনিশিয়েটিভটা গ্রেট, প্লাস ওরাও গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যাকচুয়ালি একটা কমপ্লিমেন্ট দিলেন। এটা শুনে অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো। আচ্ছা, তো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হুম, এবং আমি যদি আপনাকে একটা লাস্ট প্রশ্ন করি এই পডকাস্টে, সেটা হচ্ছে, হুম। আপনি যদি একটা পিস অফ অ্যাডভাইস দেওয়ার থাকে আপনার জুনিয়রদের বা হচ্ছে আপনার টু দ্য ওয়ার্ল্ড, একটা পিস অফ অ্যাডভাইস, সেটা কি হবে? আহ, আমার জুনিয়রদের,
হ্যাঁ, জুনিয়রদের, হ্যাঁ, আচ্ছা। আপাতত যেহেতু আপনার অডিয়েন্স বেশিরভাগই জুনিয়র, জুনিয়রদের জন্য বলতে পারেন। আচ্ছা, সো বলবো যে ভাইয়ারা সুন্দর করে মানে বেসিক প্রোগ্রামিংটা খুব ভালো করে শিখো। আকিব জামান স্যার একটা কথা বলছিল যে আমি যখন এসপিএল কোর্স করি তখন বলছিল যে দেখো এই যে তুমি যে প্রবলেম গুলা সলভ করতেছো না, সো আমাদের ভাই আকিব জামান স্যার আমাদের এসপিএল এমন প্রবলেম দিছে যে প্রবলেম গুলো ডিএসএ তেও দেয় না। ঠিক আছে, আমি দেখি অনেকজন মানে মানে আন্ডার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, সে কমপ্লেইন করে ভাই ডিএসএ তে এগুলা কি করায় এই সেই, মানে সে ইউএ হয়ে তারপর ওইটার উপর কমপ্লেইন করতেছে, বাট ওই জিনিসটা আমি এসপিএল এ শিখে আসছি। সো আমি বলবো যে ওকে। ভাইয়া এসপিএলটা খুব মানে প্রোগ্রামিং যে কোর্স গুলো আছে নিজের বেস্ট দাও ওই জায়গায়। তুমি এখানে মানে তুই সিএসসি পড়তে আসছো, প্রোগ্রামিং হলো তোমার বেস, এইটাকে স্ট্রং করে ফেলো, দেখবা বাকিগুলো আপনা আপনি ভালো হয়ে গেছে। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ আ গ্রেট পিস অফ অ্যাডভাইস, যেটা অ্যাকচুয়ালি সবাই আমরা এরকম একটা ইচ্ছা নিয়ে আসি যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসি, আমি প্রোগ্রামারই হব, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেই পথটা থেকে মাঝে মাঝে দেখা যায় যে সরে যাই, বিকজ দেখা যায় অনেক নন রাইট। ডিপার্টমেন্টাল কোর্স থাকে, তারপর অনেক কিছুই থাকে যেটা আমাদেরকে ওই পথটা থেকে সরিয়ে আনে। কিন্তু এই যে ভাইয়া যে অ্যাডভাইসটা দিলেন, দ্যাটস ওয়ান অফ দি গ্রেটেস্ট ফর দি জুনিয়র্স অফ আর ইউনিভার্সিটি, যে অ্যাকচুয়ালি মানে প্রোগ্রামিং এর দিকেই থাকা। কেউ যদি চায় যে আমি প্রোগ্রামিং এর দিকেই নিজের লাইফটা আমি লিড করব, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং হয়ে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোন একটা জব করব, তার অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর বিকল্প কিছু নেই আসলে বলতে গেলে। রাইট। ভাইয়া, একটা একটা এত প্রশ্ন বড় আসছে। মেসেজ। ওকে। আচ্ছা ভাইয়া, অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যাদের মধ্যে সার্কিট নিয়ে অনেক বেশি আগ্রহ, তারা বেসিক সার্কিট নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করে এবং ইউটিউব এর সুবাদে অনেক কিছু শিখেও নেয়, কিন্তু এক্সপ্লোর করার সুযোগটা পায় না, বা কি কি কম্পিটিশন তাদের জন্য আছে, কিভাবে পার্টিসিপেট করতে হয় তারা তা জানে না। যদি তাদের কিছু সাজেশন দিতেন, বা কি কি কম্পিটিশন তাদের জন্য ওপেন আছে বা তাদের টার্গেট করা উচিত, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, আই মাইট সে ইলেকট্রিক্যাল যে প্রজেক্ট গুলো এটা আসলে কখনোই একা হয় না। মানে তুমি যদি একটু বড় করে চিন্তা করো, তুমি হোম যে অটোমেশন গুলো আছে একা করতে পারতেছো, বাট যদি কম্পিটিশন বা কোথাও যাবা, তখন ফেস্ট আছে, আমাদের বিভিন্ন ফেস্ট আছে, ইউআইইউ তে প্রজেক্ট শো আছে, তারপর বিভিন্ন যে মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওরা বিভিন্ন তোমার ফেস্ট করে, কিন্তু ছোট ছোট কম্পিটিশন করে। সো এই জায়গাতে পার্টিসিপেট করতে পারো। সো এই জায়গায় পার্টিসিপেট করতে হলে তোমার একটা টিম, ছোট একটা টিম ফর্ম করতে হবে। সো একা করতে পারো, বাট একা করাটা খুবই টাফ। এক কাজ করো, তুমি তোমার একটা ফ্রেন্ড নাও, ফ্রেন্ডরা ধরো যে আয় বন্ধু, ঘাড়ের উপর হাত দাও, ঘাড়ের উপর হাত দিয়ে বলো বন্ধু তুমি পারবে। তারপর দুইজনে মিলে পেয়ার প্রোগ্রামিং করবা, মানে পেয়ার প্রোগ্রামিং এর ওই কনসেপ্টটা ইউজ করবা, যে তুমি ঘাড়ের উপর দাঁড়ায় থাকবা, ও কিছু করবে, প্লাস তুমি যখন কিছু করবা ও তোমার ঘাড়ের উপর দাঁড়ায় থাকবে। সো ভুল হওয়ার চান্সেসটা কম থাকবে, কাজটাকে এনজয়ও করতে পারবা। এটাই মেন, তোমার তোমার কাজের ভিতরে এনজয়মেন্টটা আনতে হবে, শেখার ভিতরে এনজয়মেন্টটা আনতে হবে। সো যদি এভাবে করতে পারো, আমার মনে হয় যে এইটা আসলে খুব একটা বেটার ওয়ে অফ লার্নিং অ্যান্ড বেটার ওয়ে অফ শোয়িং, মানে এনরিচিং ইউর নলেজ। সো এটাই। এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, আমাদেরকে আজকে অ্যাকচুয়ালি অনেকক্ষণ সময় দিলেন। ভাইয়ার অনেক মূল্যবান সময়ের কিছুটা আমাদেরকে দিয়েছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আই গেস আমরা আমাদের পডকাস্টের প্রথম পর্বটা এখানেই শেষ করতে পারি। ভাইয়ার সাথে তো এখন আমরা আপাতত কি বিষয়ে কথা বললাম, যে মার্স রোভার বা রোবোটিক্স এগুলো নিয়ে কথা বললাম, বাট ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো আর কয়েকটা পডকাস্ট পরে আমরা ভাইয়ার অন্য কোনো একটা অনুপ্রেরণার স্টোরি বা সফলতার স্টোরি নিয়ে ভাইয়া আমাদের সামনে আবার পেশ হবে। ঠিক আছে ভাইয়া? অলরাইট। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে ভাইয়া আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য আগেন, এবং যারা যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন, যারা যারা অডিয়েন্স আছেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সেই সাথে আমাদের এই প্রথম পর্বটা আপনাদের কিরকম লাগলো এটা আমাদের অবশ্যই জানাবেন। সেই সাথে প্রত্যেক মাসেই তো আমরা ট্রাই করবো একজন একজন করে স্পেশাল গেস্ট নিয়ে আসতে। তো ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন অবশ্যই, এবং আশা করছি যে আমাদের এই পডকাস্টটা, যেটা আমরা নতুন একটা সংযোজন করেছি নবনেক্স এর সাথে, এটা আমাদের প্রত্যেককেই মোটিভেটেড রাখতে খুব বেশি হেল্প করবে, এবং আমাদের লাইফে কার কোন জায়গায় যাওয়া উচিত, কেউ যদি কখনো ডিমোটিভেটেড হয়ে যায়, আশা করি এই অনুপ্রেরণা বা সফলতার স্টোরি গুলো শুনলে আমরা খুব বেশি মোটিভেটেড হয়ে যাব। তো এই বলেই আই গেস আমরা আজকের পডকাস্টটা এখানে শেষ করতে পারি। ভাইয়াকে আগেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার ভাস্তি চলে আসছে, ও এসে বল, সো এর জন্য অফ করেছিল। ওকে, ওকে।
ওকে ভাইয়া, নো প্রবলেম। ভাইয়া again thank you so much. তো ওকে। আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি। আমাদের পডকাস্টে ইনশাআল্লাহ নেক্সট ডে কোন একটা পডকাস্টে সবার সাথে দেখা হবে within a month ইনশাআল্লাহ। তো বিদায় নিচ্ছি এখানে সবাইকে। আসসালামু আলাইকুম।